এই ছেলে সোনা, আমার শ্বশুর বাড়ির অন্ন আর কতদিন ধ্বংস করবি? ভালোই ভালো বলছি, এখান থেকে চলে যা, না হলে এমন চাল চালবো যে কাউকেই মুখ দেখাতে পারবি না। আমি মনে মনে ভাবছি, শ্বশুর বাড়িতে থেকে শ্বশুরের ফুটানিতে খেয়েও এত ঘ্যাম। ও আচ্ছা, বলাই তো হয়নি, উনি হলেন আমার জামাইবাবু, আমার একমাত্র দিদির বর। আর আমার পরিচয় গল্পে ঠিকই পেয়ে যাবেন। কিরে ফোলাফালা ছেলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বিড়বিড় করছিস? আজকে ফুটপাতে পড়ে থাকতিস। তোকে সেই দিনই যদি শেষ করে দিতে পারতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। ভাবিনি যে তুই এই বাড়িতে এসে ঘাঁটি গেড়ে বসে বাজাবি। প্লিজ এইভাবে বলো না জামাইবাবু, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কেন তুমি আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো? কেন মানে? তুই জানিস না কেন? তুই আমার পাকা ধানে মই দিয়েছিস, আমার শ্বশুর বাড়ির ভাত নিতে এসেছিস। মানুষ কতটা বাজে হয় একে দেখলে বোঝা যায়, কিন্তু আমার চারপাশে এর থেকেও অনেক অনেক খারাপ মানুষ আছে। তারা মানুষ নয়, নর পিশাচ। একটু পরেই জানতে পারবেন। এই সব বিষয়ে আমি কাউকে কিছু বলি না, কারণ আমি চাই না যে দিদির আর জামাইবাবুর সম্পর্কটা খারাপ হোক। আমি একটা বন্ধুর পাশে যাই একটা ইম্পর্টেন্ট ফাইল আনতে। বাড়ি ফেরার সময় হঠাৎ, এই বকারে শোন না, আমাদের একটা কাজ করে দিত। আমি লক্ষ্য করলাম আমার গার্ডরাও এখানে আমাকে দূর থেকে দেখছে। আমি হাতের ইশারা করে তাদের চলে যেতে বললাম। তারপর ওই পাড়ার বড় ভাইদের দিকে এগিয়ে যেতেই, তুই কি কানে কম শুনিস? কখন থেকে ডাকছি, এতক্ষণে পরে এলি? যা, আমাদের জন্য 4টে বিড়ি নিয়ে আয়। দাদা, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। চালা করতে আবার মুখে মুখে কথা, যেটা বলছি তাড়াতাড়ি কর। লাকির খুব রাগ হচ্ছিল। চাইলে এখনই ওদের, না থাক, একটু পরেই জানতে পারবেন। শুধু এইটুকু জেনে রাখুন, ওদের লাকির সামনে দাঁড়িয়ে কথা বলা তো দূরের কথা, লাকিকে ওদের নিজের চোখে দেখাটাও ওদের ভাগ্যের ব্যাপার। লাকির আসল পরিচয় অনেকেই জানে না। আচ্ছা ভাইয়া, এনে দিচ্ছি। লাকি ওদের কথা মতো কাজ করে দিয়ে বাড়ি গিয়ে খাবার খেতে বসে তার বাবা মার সাথে। হঠাৎ টুট আওয়াজ হলো পকেট থেকে। লাকির ফোন বেজে ওঠে। একবার বাবা মায়ের দিকে তাকিয়ে ফোনটি রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? ভাইয়া, তোকে একটা গোপন কথা বলার আছে আজকে। হ্যাঁ, তুই কি শিওর এই খবরের ব্যাপারে? ভাইয়া, আমি একদম শিওর। ওকে, ফোন রাখ, আমি সবটা দেখছি। আমি ফোন রেখে দিলাম। পাশ থেকে বাবা মা সবটা শুনছিল। মা বলল, এত রাতে কে ফোন দিয়েছে? সাকিব, একটা বিশেষ দরকারে। এত রাতে কোনো সমস্যা হয়েছে কি? না বাবা, তেমন কিছু না। আর বাবা মা, আমি তোমাদেরকে বলেছি যে আমার সাথে আমার বিপদ সব সময় থাকে। তোমরা আমাকে ছেলের মতো দেখো, আমি না তোমাদের কষ্ট দিয়ে দেই। না বাবা, এমন করে বলিস না। ভগবানই চেয়েছে তুই আমাদের ছেলে হয়ে থাকবি। তোকে হাসপাতাল থেকে বাঁচিয়ে এনে আমরা সৃষ্টিকর্তাকে বলেছি, আমরা তোর আর কোনো ক্ষতি হতে দেব না। মা, তোমরা চিন্তা করো না। আর সাকিবের নাকি বাবা মা দাদার বাড়িতে গেছে, তাই যেতে বলল। বিষয়টা এড়িয়ে গেলাম, না হলে তাদের ঘুম আসবে না। তখন বাবা বলল, তা তো যাওয়ার কি দরকার? ওর নাকি ভয় করছে একা শুতে, তাই আমাকে ডাকছে। এত রাতে যেতে পারবি? সমস্যা হবে না। লাকি খাওয়া শেষ করলো। ল্যাপটপ আর প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে লাকি বেরিয়ে গেল। তার যে প্রফেশনটা কেউ কোনোদিনও জানতে পারেনি, এমনকি তার নিজের বাবা মাও না। সাইকেল চালিয়ে এসে পড়লো ফার্ম হাউসের সামনে, তাই একটু সময় লেগেছে। আসলে ওদের এলাকা সহ পুরো শহরে লাকি খুব ভদ্র বলেই পরিচিত। খুবই সাদামাটা জীবনযাপন করে। বাবা বাইক কিনে দিতে চাইলেও না করে দেয়। কিন্তু কেউ জানে না যে লাকি সারা বিশ্বের নামকরা একজন হ্যাকার, সাথে অপরিচিত কিছু বিষয় সেটা কেউই জানে না। যাকে সাইবার জগতে সবাই এক নামে চেনে, রকস্টার, যার পুরো নামই পুরো সাইবার ওয়ার্ল্ড কাপে। সাকিবদের ফার্ম হাউসের ভেতরে প্রবেশ করলো লাকি।
নিচতলায় আন্ডারগ্রাউন্ডে একটি রুম, ওইখানেই তাদের সব কাজকর্ম সম্পাদিত হয়। ফিঙ্গারপ্রিন্ট লক আর ফেস রিকগনাইজেশন দেওয়া। লক আনলক করে ভেতরে প্রবেশ করলো লাকি। একটি ফুল ব্লু কালারে রং করা একটি ঘর, সাউন্ড প্রুফ, আর সম্পূর্ণ রুমটি হাইটেক সিস্টেমে ডিজাইন করা। রুমটি অনেক বড়। রুমের চার কোণায় 4টি কম্পিউটার ডেস্ক। 4 জন ছেলে বসে আছে, সবার হাতে কম্পিউটারের কিবোর্ড। কিরে শালারা, ওয়েলকামও করবি না? কখন এলি? আমরা তো টেরই পেলাম না। ওর কথা আর বলিস না, ও তো ভীতু বিড়াল। কিরে, বাবা মা আসতে দিল তো? ওকে আর খোঁচাস না, বেচারা কেঁদে দেবে। আরে থামবি তোরা? নিজেরাই কথা বলবি নাকি আমাকেও একটু কথা বলতে দিবি? তুই কথাও বলতে পারিস? জানতাম না তো। তুই তো কম্পিউটারের পোকা। এই পোকা মানে ভাইরাস কত কি করতে পারে জানিস না? আবার খেপাইছিস, একটু করে কান্দিস না। এই তোরা কেন ডাকছিস? চলে এসেছে নতুন একটি হ্যাকার গোষ্ঠীর উপদ্রব বেড়েছে। আবার কোন হ্যাকার গোষ্ঠী এসেছে? নাম জানতে পেরেছিস? আমরা একেবারে শিওর না যে আসলে ওরা কারা এবং কোথা থেকে উদয় হয়েছে। কেন, একটু খোঁজ নিতে পারছিস না? আসলে সাম্প্রতিক সকল হ্যাকিংয়ের নিউজ ও রিসার্চের মাধ্যমে জানতে পেরেছি যে এরকমভাবে শহরে আরও 3 জায়গায় টাকা চুরি হয়েছে, কিন্তু যাদের টাকা তারা কেউ স্বীকার করছে না যে টাকা চুরি হয়েছে। কেউ ফোন দেওয়ার আগেও একজন পুলিশের ডিসির অ্যাকাউন্ট থেকে 20 কোটি টাকা চুরি হয়। এর পিছনে নিশ্চয়ই বড় ধরনের কোনো ঘাপলা আছে। আর যে টাকাগুলো চুরি করেছে সেগুলো কিন্তু কোনো সাধারণ মানুষের টাকা নয়। কেননা তোদের ভাষ্য মতে যে কয় জায়গাতে চুরি হয়েছে তারা কেউই অভিযোগ লেখায়নি। তোরা চেক করেছিস যে কোন আইপি থেকে টাকাগুলো চুরি করা হয়েছে? না, তোর জন্য বসেছিলাম। দেখিস সর। বলে লাকি তার ডেস্কে বসে পড়ে, কিবোর্ডে হাত চালাতে থাকে। তোরা এক কাজ কর, এক এক করে সবগুলো অ্যাকাউন্টে মানি ট্রানজাকশন চেক কর, দেখ কোনো কিছু পাস নাকি। ওকে বস। সবাই অ্যাকাউন্টগুলো চেক করতে লাগলো। তোরা একটা জিনিস খেয়াল করেছিস যে যে অ্যাকাউন্টে টাকা চুরি হয়েছে সব জায়গাতেই একটা এনক্রিপ্ট ফাইল আছে? সেটা তো খেয়াল করিনি। ফাইলগুলো ডিঅ্যাক্টিভ করতে সময় লাগবে। এই হ্যাকার অনেক চালাক আর অ্যাডভান্স। ও চাইলে তো নিজের সব প্রমাণই মুছে দিতে চাইতো। ডিঅ্যাক্টিভ কর, দেখ নিশ্চয়ই কিছু না কিছু পাওয়া যাবে। আর পুলিশের রিপোর্ট মতে 4 জায়গায় যার যার টাকা চুরি হয়েছে তারা কেউই কোনো অভিযোগ লেখায়নি। এর মানে এদের টাকা হোয়াইট মানি না, ব্ল্যাক মানি। যদি অভিযোগ লেখাতো তাহলে পুলিশ ইনভেস্টিগেশনে তারাই ফেসে যেত। ফাইলগুলো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু এখানে কোনো ডেটা নেই। ভালো করে চেক কর, কোনো জায়গায় যেন ফাঁক না থেকে যায়। কিছুই নেই, ফুল চেক করে নিয়েছি। নিশ্চয়ই থাকবে যদি না কেউ ডিলিট করে দিয়ে থাকে। দোস্ত, সমস্যা তৈরি হয়েছে। আমি আরেকটা ফাইল চেক করছিলাম, তখনই কিছু রিপোর্ট ডাটা পাই, কিন্তু কেউ একজন ফাইলগুলো ডিলিট করে দিয়েছে। ঠিক বলছিস তো? যদি ওরা অনলাইন হয়ে থাকে সাকিব, তাহলে ওদের আইপি খুঁজে বার কর। অন মাই ডিউটি। সাকিব কিবোর্ডে হাত চালাতে লাগলো। কিছুক্ষণ পর, দোস্ত, ওদের আইপিটা পেয়েছি, কিন্তু প্রোটেক্টেড। একটু পরপর লোকেশন চেঞ্জ করছে। এরা খুব দক্ষ হ্যাকার, এদের হালকাভাবে নিস না। গাইস, অনেক বড় প্রবলেম হচ্ছে। ওরা আমাদের সিস্টেম ওভাররাইড করার চেষ্টা করতেছে। ওহ ম্যান শিট, ওরা যদি আমাদের সিস্টেম হ্যাক করে তাহলে তো আমাদের ঠিকানা পেয়ে যাবে। এখন তাহলে উপায়? ওরা আমাদের সিস্টেম হ্যাক করার আগে আমাদেরকে ওদের সিস্টেম হ্যাক করতে হবে। ওদের অনেকগুলো আইপি ট্রেস হচ্ছে, মনে হচ্ছে ওরা একা না। তাহলে তো একটু কষ্ট করে হবে, কেননা নিলয় আর আমি তো এখনো লার্নার। আমরা ওদের সাথে পেরে উঠবো না। সাকিব, আর তুই সামলা। কোনো ব্যাপার না। সাকিব, আইপি গুলো আমাকে ফরওয়ার্ড কর দ্রুত, সময় খুব কম। হয়ে গেছে, দেখে নেই। লাকি তার ব্যাগ থেকে পেন ড্রাইভ বের করে পিসিতে লাগালো। ওদের সিস্টেম অনেক আপগ্রেডেড। অন্যদিকে হ্যাকার গোষ্ঠীর বস, কি রে, কি হয়েছে? সিস্টেম ওয়ার্নিং দেখাচ্ছে কেন? বস,
আমরা যে টাকাগুলো চুরি করেছিলাম ওই অ্যাকাউন্টগুলোতে কিছু ডিটেলস ফেলে এসেছিলাম। কেউ ওইগুলোকে ডিক্রিপ্ট করছিল। আমরা ওদের সিস্টেম হ্যাক করতে গিয়েছিলাম, কিন্তু এখন ওরা আমাদের সিস্টেম হ্যাক করছে। কি বলছিস এই সব? এটা কি করে সম্ভব দেখি তো। ও মাই গড, রকস্টার! গাধীর বাচ্চারা, তোরা আর কারো সিস্টেম পেলি না, সোজা রকস্টারের সিস্টেম হ্যাক করতে গেলি। কেন, কি হয়েছে? কে এই রকস্টার? তুই তো ঘেমে একাকার হয়ে গেছিস। তোদের জম সারা সাইবার ওয়ার্ল্ড সহ ডার্ক ওয়ার্ল্ড যার নামে কাঁপে সেই রকস্টার। এখন কি হবে? আমাদের পুলিশে দেবে না তো? কি আর হবে, বাস খাবো সবাই মিলে। সমাজসেবার ভূত মাথা থেকে ঝেড়ে দেবে। কেন যে তোরা ওনার সিস্টেম হ্যাক করতে গেলি? উনি তো অনেক বড় মাপের হ্যাকার। আমাদের সিস্টেম হ্যাক করা তো ওনার কাছে কোনো ব্যাপারই না। ওনার সাথে কথা বলে দেখলে কি হয়। কথাটা মন্দ বলিসনি। এইদিকে লাকি তার কাজ চালিয়ে যাচ্ছে। আর মাত্র একটা স্টেপ বাকি, ওদের সিস্টেম এখন লাকির কন্ট্রোলে। ওইদিকে হ্যাকাররা যেই তাদের সিস্টেম অফলাইন করবে, তখনই তাদের মনিটর স্ক্রিনের সামনে একটি লেখা ভেসে ওঠে। তোমরা কারা যারা রকস্টারের সিস্টেম হ্যাক করার সাহস রাখো? হ্যাকার দল এখন পড়ে গেছে মহাবিপাকে। কি করবে? সার্ভার অফলাইন করবে না রকস্টারের সাথে কথা বলবে? এদিকে সময় পেরিয়ে যাচ্ছে, আবার স্ক্রিনে মেসেজ শো করছে। তোমরা কি চাও, যে তোমাদেরকে জেলের ঘানি টানাই? এখন যাই হোক না কেন, পুলিশের হাতে ধরা দেওয়া যাবে না। আর রকস্টার হ্যাকার হিসেবে বেশি পরিচিত, মানুষকে সাহায্য করে, তাই ওনার সাথে কথা বলে বুঝিয়ে বললে মন্দ হয় না। হ্যাঁ, এটাই ঠিক হবে। কিন্তু উনি কি কথা বললেন? দেখা যাক, ট্রাই তো করি। বস টাইপিং শুরু করলো। অ্যাম আই টকিং টু দ্য মোস্ট এফিসিয়েন্ট হ্যাকার রকস্টার? আমি কি সবচেয়ে দক্ষ হ্যাকার রকস্টারের সাথে কথা বলছি? হ্যাঁ, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গেছো, যে আমি কিন্তু আবার ভয়ঙ্কর। I know that very well, but you are disturbing us in our work. আমি সেটা খুব ভালোভাবেই জানি, কিন্তু আপনি আমাদের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। ওই শোনো, তোমরা মানুষের টাকা চুরি করেছো। আপনার হয়তো জানা দরকার যে আমরা চুরি করা টাকার 1%ও নিজেরা খরচা করি না। সব অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি। দেশপ্রেমিক? সেটা আপনি বলতেই পারেন, কিন্তু আমরা সাধারণ মানুষের কোনো ক্ষতি করি না। চালিয়ে যাও, আর ভুলেও আমার পরিচয় জানতে এসো না। মনিটর স্ক্রিন আবার স্বাভাবিক হয়ে যায়। হ্যাকার দলের সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচলো। এদিকে তোরা শুধু শুধু প্যানিক হচ্ছিলিস। এরা খুবই সাধারণ হ্যাকার। আমরা যা করে থাকি এরাও তাই করে, কিন্তু আমরা সতর্কতার সহিত করি, আর এরা অসতর্ক ভাবে করছে। কিন্তু ওদের সার্ভার এখনো আমাদের কন্ট্রোলে। কন্ট্রোল ছেড়ে দে। কিন্তু ওদের সার্ভার লোকেশনটা নোট করে রাখ, পরে কাজে আসবে। ওদের সার্ভার অ্যাড্রেস কোন দেশের? বাংলাদেশ থেকেই করছে। বুঝি না, এরা কি নোবেলের তামাশা খাইছে নাকি? নামছে হ্যাকিং করতে, আর হ্যাকিং এর এইচও জানে না। কেন, কি করেছে? ওদের সিস্টেম দেখেছিস? একেবারে দুর্বল, আর নেমেছে সমাজ সেবা করতে। একটা কাজ করলে হয় না, আমরা যদি ওনাদের সিস্টেম আপগ্রেড করে দিই? কথাটা মন্দ বলিসনি। এক কাজ কর, আমরা গত মাসে আমাদের সিস্টেম লাস্ট ভার্সনের আগেরটা একটা ফাইলে প্যাক কর। হয়ে গেছে। হ্যাকার দল রকস্টারের কাছ থেকে ওই রকম ব্যবহার আশা করেনি, কিন্তু এর বিপরীতটাও আশা করেনি। সারা সাইবার ওয়ার্ল্ড রকস্টারের এই গুণটি সম্পর্কে জানে, কিন্তু রকস্টার যে কতটা ভয়ঙ্কর সেটাও জানে। হ্যাকার দলের হ্যাকাররা সবকিছু গোছগাছ করছিল সার্ভার অফলাইন করবে বলে। তখনই একটা অ্যালার্ট দেখায় যে একটি মেসেজ এসেছে। হ্যাকার দলের লিডার গিয়ে মেসেজটি ওপেন করে। ভেতরে লেখা আ স্মল গিফট ফর রকস্টার, নিচে একটা লিংক দেওয়া, আর তার নিচে লেখা চালিয়ে যাও, আর কোনো সাহায্যের প্রয়োজন হলে আমাকে স্মরণ করো। লিংকটি ওপেন করা হয়। ভেতরে একটি ফাইল শো করে, নাম ব্ল্যাক প্যান্থার 2.0। ফাইলটি ওপেন করে দেখতে পায় তাদের সিস্টেমের থেকে 1000 গুণ উন্নত একটি সিস্টেম। হ্যাকার কাল তো খুশিতে লাফাতে থাকে। সে ভাবতে পারেনি রকস্টারের কাছ থেকে এমন কোনো গিফট পাবে। হ্যাঁ, এতক্ষণ যে হ্যাকার দলের কথা বলছিলাম,
না, ওরা সবাই মেয়ে, কিন্তু পরিচয় এখন বলবো না, সময় হলেই জানতে পারবেন। ও মাই গড, এত উন্নত সিস্টেম দিয়ে তো আমরা প্রো হয়ে যাব। এখন তো বেশি পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, এটা ঠিক যে সিস্টেমটা অনেক উন্নত, কিন্তু ভুলে যাস না যে এর ক্রিয়েটর কিন্তু রকস্টার নিজেই। সো পুরো দুনিয়ার কাছ থেকে লুকাতে পারলেও রকস্টারের কাছ থেকে লুকাতে পারবো না। তো কি হয়েছে? উনি তো আর আমাদের শত্রু না। আমার মনে হয় যে আমরাই প্রথম যারা ওনার কাছ থেকে এত বড় একটা সাহায্য পেলাম। লাভ ইউ রকস্টার। কিরে, রকস্টারের প্রেমে পড়ে গেলি নাকি? তখনই মনিটরে আবার কিছু লেখা ভেসে ওঠে। এত উত্তেজিত হওয়ার কিছু নেই, আমি শুধু একটা সাহায্য করলাম আর কি। হ্যাকার গার্লদের বস টাইপিং করতে লাগলো। আপনি এটাকে শুধু একটু সাহায্য বলছেন? আপনি নিজেও জানেন না যে আপনি আমাদের কত বড় সাহায্য করলেন। হ্যাকার গার্লসরা আপনার কাছে সব সময় ঋণী হয়ে থাকবে। ধন্যবাদ আমাকে না দিয়ে কাজের কাজ কিছু একটা করেন, তাতেই আমি খুশি হব। অবশ্যই। আমি আপনাদের কাজকর্মের উপরে নজর রাখবো। নিরাশ হবেন না আশা করি। সাকিব, আমাদের সিস্টেমের ফায়ারওয়াল পুরা কতটা ব্রেক করতে পেরেছে? 1%। 1% কি করে সম্ভব? ফায়ারওয়াল আরো আপডেট করতে হবে। উই আর অন ইট। আচ্ছা, তোরা কাজ কর, আমি একটু ঘুমাই, প্রচুর ঘুম আসছে। ওকে যা। লাকি ঘুমাতে চলে গেল, আর এইদিকে রকস্টার্সরা লেগে পড়েছে ফায়ারওয়াল আপগ্রেড করতে। লাকির ঘুম ভাঙে সকাল 10টায়। পাশে চেয়ে দেখে অর্কবাদে বাকি সবাই ছড়িয়ে ছিটিয়ে পাশের বেডগুলোতে শুয়ে আছে। লাকি সার্ভার রুমে গিয়ে দেখে অর্ক চেয়ারে বসে বসে ঘুমাচ্ছে। অর্কর মনিটরে পাবজি গেম চলছে। অর্ক আবার অনেক ভালো গেমার। লাকি কাউকে না জাগিয়ে চলে যায় কলেজের উদ্দেশ্যে। লাকি এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, সায়েন্স বিভাগে। ক্লাসরুমে যাওয়ার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খায়। সরি মিস, আমি খেয়াল করিনি। আপনি খেয়ালটাই কই রাখেন? সরি বললাম তো। আপনি সরি বললেই সব ঠিক হয়ে যাবে? সরুন তো সামনে থেকে। লাকি কিছু না বলে সামনে থেকে সরে যায়। মেয়েটি চলে যায়। কি ভাবছেন মেয়েটার ব্যাপারে? মেয়েটার নাম ঈশানী হোসেন জ্যোতি। ওরা 1 ক্লাস সিনিয়র, বাট সেই লেভেলে ডেঞ্জারাস। ঈশানীর সাথে লাকির ফেসবুকে পরিচয় হয়। লাকি হ্যাকার, কিন্তু এর পাশাপাশি ফেসবুকেও ভিডিও দেয়। ফেসবুক পেজের নাম ফিলিংস হার্টবিট। ঈশানী মেয়েটি ওর গল্পের প্রেমে পড়ে ওকে প্রপোজ করে, কিন্তু লাকি ঝুলিয়ে রেখেছে, এখনো উত্তর দেয়নি। মেয়েটি চলে গেলে লাকি একটা মুচকি হাসি দিয়ে ক্লাসে চলে আসে। ক্লাসের অ্যাসাইনমেন্টগুলো কমপ্লিট করে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে পৌঁছে লাকি বাবা মার সাথে টুকটাক কথা বলে রুমে যায়। ল্যাপটপ ওপেন করে। সাকিব কল দেয়। কিরে শালা, আমাদের না নিয়েই কলেজে চলে গেলি কেন? ভাবলাম তোদের একটু ঘুমাতে দেই, তাই আর কি। আচ্ছা, রাতে আমি কিন্তু তোর সাথেই থাকবো। আচ্ছা থাকিস, এখন রাখলাম। লাকি কল কেটে দিয়ে ল্যাপটপে হ্যাকার গার্লসদের অ্যাক্টিভিটি চেক করতে থাকে। দেখতে পায় যে এখনো পর্যন্ত অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়েছে তারা। এমনভাবে সরিয়েছে যেন কেউ বুঝতেও না পারে। তারা একদিনের ভিতরে ব্ল্যাক প্যান্থার 2.0 এর ব্যবহারটা মোটামুটি শিখে নিয়েছে। রকস্টার ওর মেল বক্সে কিছু মেল দেখতে পায়। মেলগুলো হ্যাকার্স গার্লসদের। তারা তাদের সকল কাজকর্ম রিপোর্ট আকারে রকস্টারকে সেন্ড করেছে। লাকি ওদের কাজকর্ম দেখে অবাক হয়ে বসে আছে। প্রত্যেকটা হ্যাকিং, কোথা থেকে কত টাকা কোন অ্যাকাউন্টে সরিয়েছে, সব ডিটেলস আকারে। ওরা এমন ভাব করছে যেন ওদের লিডার রকস্টার। নিচে লেখা, রকস্টার, আমরা আপনাকে আমাদের লিডার হিসেবে গ্রহণ করলাম। যে কোনো কাজ শুধু অর্ডার করবেন, আপনার সেবায় আমি হাজির হয়ে যাব। কেন করছো তোমরা এসব? কারণ আপনি আমাদের লিডার। কিন্তু এত তাড়াতাড়ি কাউকে লিডার মেনে নেওয়া কি ঠিক? সেটা আমাদের বুঝতে দিন। ওকে, যা ভালো বোঝো তাই ভালো। বলেই লাকি ল্যাপটপ নামিয়ে রাখে। বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকে এভাবে। কিছুক্ষণ শুয়ে থাকার পর মোবাইলে মেসেজ আসে, ঈশানী নামের মেয়েটি পাঠিয়েছে। কি ইউটিউবার মশাই, কি করা হচ্ছে? কি আর করব, ভিডিও, গল্প, এর বাইরে কিছু কাজ থাকলে সেগুলো করছি। আমার ব্যাপারে কিছু ভেবে দেখেছেন? কি ভাববো? আমার প্রপোজালের ব্যাপারে। আপনি যাই বলুন না কেন,
একটা জুনিয়র ছেলের সাথে রিলেশনে যাবেন? ওই ছেলে, সেটা আমার ব্যাপার। তুমি কি চাও সেটা বলো। লাকি ভেবে দেখলো যে মেয়েটাকে 6 মাস ধরে ঘোরাচ্ছি, আর না ঘুরিয়ে একটা সুযোগ দিয়ে দেখি। আচ্ছা, আমি রাজি। আর ইউ শিওর? বাট আমার সাথে দেখা করতে হবে। কখন, কোথায়? কালকে পার্কে দেখা করো, অবশ্যই একটা কালো শাড়ি পরে আসতে হবে। ওকে। লাকির মা একটু পরে ডাকতে আসে, খাবার খেতে চলে যায় লাকি। খাবার খেয়ে একটু রেস্ট নিয়ে সাকিবদের সাথে বেরিয়ে যায়। লাকি ঘুমিয়েছিল, সাকিব জরুরি কিছু বলে ডেকে পাঠায়। শহর থেকে অনেকটা দূরে গাড়ি এসে থামে। লাকি বুঝতে চেষ্টা করে যে কোথায় এসেছে। সাকিব গাড়ির লাইটগুলো অফ করে দেয়, হয়তো কোনো কিছু থেকে সাবধান হচ্ছে। কিরে, কোথায় নিয়ে এলি? চুপ, কথা বলিস না। কিরে, এত ফিস ফিস করে কথা বলছিস কেন? দেখতে থাক। বলে সাকিব লাকির সামনে ল্যাপটপ খুলে দেয়, একটা ভিডিও প্লে করে। ভিডিও দেখে লাকির চক্ষু চড়ক গাছ হয়ে গেছে। একটা মেয়ে বলছে, এখানে বিভিন্ন ধরনের অনৈতিক কাজ হয়। এদের একটা ওয়েবসাইট আছে। এরা সেই ওয়েবসাইটের ব্যবহার করে মানুষের তথ্য সংগ্রহ করে তাদের ব্ল্যাকমেল করে তাদের দিয়ে নিজেদের বিভিন্ন অনৈতিক কাজকর্ম করায়। ভিডিওটি শেষ হওয়ার আগে মেয়েটা নিজের পেটে ক্যামেরা ধরে একটা চাকু তার পেটে ঢোকালো। আমিও তো বেশিক্ষণ বাঁচব না, প্লিজ কেউ এদের হাত থেকে মানুষকে বাঁচান। কখন ঘটলো এসব? উত্তরে অর্ক বলল, আজ সকালে আমি বিভিন্ন ডাটা ঘাটছিলাম, তখন একটা কাছাকাছি স্যাটেলাইট ফ্র্যাঞ্চাইজি পাই। আমি সাকিবকে দেখার পরে সাকিব ভাবে বাংলাদেশের স্যাটেলাইটের ব্যবহার সচরাচর দেখা যায় না, তাও আবার নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য। তাই ঘেটে দেখে তখনই একটা ভিডিও পাই। ভিডিওটা ডাউনলোড করার সময় সাথে গিয়ে একজন ভিডিওটা ডিলিট করে দেয়। তাহলে আমাকে জানালি না কেন? আমি শিওর হতে চেয়েছিলাম, তাই তোকে ইনফর্ম করিনি। স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কি এখান থেকেই রিসিভ হয়েছে? লোকেশন তো এই জায়গারই। তাহলে খুঁজে দেখ কোনো টিপস পাওয়া যায় কিনা। জায়গাটা জঙ্গল এলাকা, তাই অনেক ঘন গাছপালায় ঘেরা, তাই খুঁজতে বেগ পেতে হচ্ছে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা 2 তলার মতো বাড়ি দেখতে পায়। বাড়িটি দেখলে মনে হয় না যে এখানে কারো আসা যাওয়া হয়, কিন্তু বাড়িটির ছাদে কিছু রাডার আর অ্যান্টেনা লাগানো আছে। লাকি সহ সাকিব আস্তে আস্তে ভেতরে ঢোকে। দরজাটা তালা মারা। সাকিব কোমরে গুজে রাখা পিস্তল দিয়ে গুলি করে তালাটা ভেঙে ফেলে। ওদের দুইজনের কাছে সব সময় পিস্তল থাকে। পুরো বাড়িটা খুঁজে কিছুই পেল না, শুধু একটু প্রমাণ পাওয়া গেছে যে এখানে মানুষের আনাগোনা হয়। বেরিয়ে আসার সময় লাকি কিছু একটার সাথে হোঁচট খেয়ে পড়ে যেতে নিলে নিজেকে সামলে নেয়। কিসের সাথে হোঁচট খেলো সেটা দেখার জন্য নিচে তাকাতেই দেখতে পেল যে একটা ঢাকনার মতন কিছু। সাকিব, দেখ কিসের ঢাকনা, আবার ফিঙ্গারপ্রিন্ট লক দেওয়া। কিন্তু খুব হাই টেকনোলজি দেওয়া আছে, ব্রেক করতে পারবি। দাঁড়া, ট্রাই করছি, তুই দেখতে থাক। লাকি তার মিনি কম্পিউটারটা বের করে পুরো বাড়ির সার্ভার অফলাইন করে দেয় এবং লকটি আনলক করে। ঢাকনাটি খুলে যায়। লাকি আর সাকিব পিস্তল নিয়ে ঢুকে পড়ে আন্ডারগ্রাউন্ডে। পুরো রুমটি একটি অত্যাধুনিক সার্ভার রুম, অনেক হাইটেক গ্যাজেট লাগানো এখানে। লাকি পুরোটা পরখ করে দেখতে থাকে। লাকি, এদিকে দেখ। হঠাৎ সাকিবের ডাকে দেখতে পায় যে রক্তের দাগ। রক্তটা লাকি আঙুল দিয়ে পরখ করে দেখে বেশি একটা পুরনো না, খুবই সাম্প্রতিক রক্তের দাগগুলো। মেয়েটাকে এখানেই মারা হয়েছে। হ্যাঁ, ভিডিও ব্যাকগ্রাউন্ড আর রক্ত তো সেই কথাই বলছে, কিন্তু মেয়েটা এখানে এলো কি করে? হয়তো মেয়েটা এদের সাথে কাজ করত। তাহলে এদের বিরুদ্ধে অভিযোগ করলো কেন? সেটাই তো রহস্য। হঠাৎ করে ওপর থেকে অর্ক ডাকতে শুরু করলো, ভাই ভাই তাড়াতাড়ি চল, কেউ এসেছে ওই দিকটাই। সবাই তাড়াতাড়ি বেরিয়ে যায়, সবকিছু আগের মতো করে দিয়ে। ওইখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ার চান্স থাকতো, আর এরা সাংঘাতিক লেভেলের ডেঞ্জারাস, তাই লাকি রিস্ক নিল না। কিন্তু আরও কিছুক্ষণ থাকতে পারলে কিছু প্রমাণ পেত। দূর থেকে লাকি ওদের দেখার চেষ্টা করছিল, কিন্তু সবার মুখে মাস্ক লাগানো। লাকি আর বাকি সবাই মিলে তাদের ফার্ম হাউসে এসে পড়ে। সাকিব, অর্কনীল, সবাই মেয়েটার ছবির মাধ্যমে মেয়েটাকে খুঁজতে লাগো। আমাদের লেভেল বেস দিয়ে ট্রাই করো। আমি শুরু করে দিয়েছি। সাকিব আর বাকি সবাই মিলে মেয়েটার ছবি খোঁজ লাগাতে থাকে।
কিন্তু মেয়েটার কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। লাকির কাছে সবকিছু কেমন যেন লাগছে, কেননা ওরা যে কোনো কারোর ডিটেল বের করে নেয় খুব সহজে, কিন্তু আজ এমন হচ্ছে কেন? হঠাৎ লাকির কাছে সবটা পরিষ্কার লাগে। সাকিব, খুঁজে লাভ নেই, পাবি না। সাকিব সহ বাকিরা কিবোর্ড ছেড়ে লাকির দিকে তাকায়। কি বলতে চাচ্ছে লাকি? তোর কেন এমনটা মনে হয়? আমরা কারো খোঁজ পাইনি, এমনটা আগে কখনো হয়নি। একটা প্রবাদ পড়েছিস, হারানো মানুষকে খুঁজে পাওয়া যায়, কিন্তু নিজে থেকে লুকানো মানুষকে খুঁজে পাওয়া যায় না। তুই কি বলতে চাচ্ছিস যে? হ্যাঁ, ঠিক ধরেছিস। আমি বলতে চাইছি যে মেয়েটার সব ডিটেলস মুছে ফেলা হয়েছে। তাহলে এখন উপায়? আমরা কি এখন হার মেনে নিতে হবে? আমাকে একটু ভাবতে দে। লাকি বাড়িতে চলে আসে। লাকি চাইলেই এদের 2 মিনিটে নাস্তানাবুদ করতে পারে, কিন্তু মশা মারার জন্য কামানের প্রয়োজন পড়ে না। তবে সে সেটা ব্যবহার করছে না। লাকি রাতে খেয়ে রুমে বসে ভাবতে থাকে, কিভাবে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না সেটাই করতে হবে। মানে ওই হ্যাকারদের ধরতে হবে প্রমাণ সহ, আর নিজেদের পরিচয়ও গোপন রাখতে হবে। হঠাৎ লাকির মেল বক্সে একটা মেসেজ আসে, সেই হ্যাকার গার্লদের অর্থাৎ টিম ইনভিজিবল শ্যাডোর। লাকির চক্ষু চড়ক গাছ হয়ে গেছে মেসেজটা দেখে। আপনি খুব ভালো গল্প বানান, আমার তো খুবই ভালো লাগে। কিসব ফালতু বকছেন? পালতু বকছি না, প্রমাণ আছে আমার কাছে। প্রমাণ ছাড়া আমি ঈশানী কোনো কথা বলি না। কিসের প্রমাণ? অযথা সময় নষ্ট করছেন। এই যে আপনার চ্যানেল ফিলিংস হার্টবিট, আপনি আমার সাথে চালাকি করতে পারবেন না। আপনার অরিজিনাল নাম সঞ্জয় আর আপনার ছদ্মনাম মিস্টার ক্ষেত। আপনারা ফিলিংস হার্টবিটে গল্প পোস্ট করেন, আর আপনি কোনো হ্যাকিং করলে সেখানে লিখেও রেখে আসেন যে #FH। এখন কি বলবেন? লাকি কি বলবে ভেবে পাচ্ছে না। যেখানে সারা দুনিয়ায় তার টিমমেট বন্ধুরাও লাকিকে অতটা ভালো করে চেনে না, সেখানে এই মেয়ে কিভাবে? আপনি কাল সকালে রেস্টুরেন্টে আসবেন, নইলে কিন্তু খবর আছে। আমি কেন আসতে যাব? না আসলে খবর আছে। লাকি এখন কি করবে ভেবে পাচ্ছে না। কি করা উচিত লাকির, যাওয়া না না যাওয়া? লাকি অনেক ভাবনা চিন্তার পরে এই সিদ্ধান্তে পৌঁছালো যে সে যাবে, কেননা লাকি এই মেয়েকে ভালোবাসে। লাকি এমন ভাবে যাবে যাতে চিনতে না পারে, চিনে ফেললে সমস্যা, অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। তাই সিদ্ধান্ত নিল যে মাস্ক পরে যাবে যাতে চিনতে না পারে। সকালে লাকি তৈরি, কিন্তু অন্যরকম সাজে। সারা দুনিয়ার মানুষ তাকে যেভাবে চেনে সেইভাবে না, অন্যরকম সাজে, মানে রকস্টারের বেশে। সাইবার ওয়ার্ল্ড ডার্ক ওয়ার্ল্ড তাকে যেভাবে চেনে সেইভাবে। লাকি বাড়ি থেকে বেরিয়ে সাকিবের ফার্ম হাউসে গেল। ওইখানে ওর বাইক রাখা আছে, যেটা খুবই কম ব্যবহার করা হয়। সাকিবও সবাইকে সবটা খুলে বলল। পরে বাইকের চাবি নিয়ে গ্যারেজ থেকে লাকি বাইক নিয়ে বেরিয়ে পড়ল ঈশানীর দেওয়া ঠিকানায়। লাকি একটা হুডি পরা, চেহারায় মাস্ক, ব্ল্যাক টাইট জিন্স আর লেদার শু, আর বাইক একেবারে সিনেমার হিরো। যে দেখবে সেই একটা বড় সড়ো বাস খাবে, মানে ক্রাশ খাবে। লাকি ওইখানে গিয়ে রেস্টুরেন্টে ঢুকলো, দেখতে পেল ঈশানী আর 2 বান্ধবী বসে আছে। লাকি তাদের টেবিলে বসে পড়ল। 3 জনে লাকিকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে। দেখছে বললে ভুল হবে, স্ক্যান করছে। চোখ দিয়ে লাকি বারবার পকেট থেকে ভাইব্রেশনের সাউন্ড পাচ্ছে, মানে লাকি যেখানে যাক না কেন সাথে তার মিনি কম্পিউটার নিয়ে যায়। হ্যালো মিস্টার, কেমন আছেন? লাকি মানে রকস্টার। ভালো। তো শেষমেশ ধরা দিতেই হলো। মানে কি যাতা? এই যে দেখা দিলেন। কই দেখা দিলাম? আপনারা কি আমায় দেখেছেন? না, সেটা দেখিনি, কিন্তু আপনি দেখা করতে তো আসছেন, সেটাই অনেক। আমার ইচ্ছে হয়েছে তাই দেখা পেয়েছেন, না হলে সারা জীবন হিমালয় তপস্যা করলেও পাইতেন না। আমার সাথে দেখা করার সৌভাগ্য এই পৃথিবীতে আপনাদেরই বোধহয় প্রথম হয়েছে। ওই মিস্টার, আপনি বিশাল কোনো সেলিব্রিটি না সাইবার কিং রকস্টার? আর বলতে পারল না লাকি, ওর মুখ চেপে ধরল। কি হয়েছে? মাইক এনে দিই, সেখানে বলেন গিয়ে।
সরি। লাকি তার পকেটে রাখা মিনি কম্পিউটারের ভাইব্রেশনের জ্বালায় অসহ্য হয়ে বের করে যা দেখে তা দেখে তো সে চারিদিকে কিছুক্ষণ তাকিয়ে তার সামনে তাকায়। কি ভাবছেন, কি হলো? আসলে লাকি যেটা হ্যাকার গার্লদের দিয়েছিল, মানে ব্ল্যাক প্যান্থার 2.0 এর সিগন্যাল পাওয়া যাচ্ছে, তাও আবার এত কাছ থেকে। এর মানে দাঁড়ায় লাকির সামনে যারা বসে আছে তারাই হ্যাকার গার্ল। তিনজনকে উদ্দেশ্য করে বলে, হ্যাকার গার্লস কেমন আছেন? ঈশানী আর ওর দুই বান্ধবী তো অবাকের চরম পর্যায়ে, কিন্তু সাইবার কিং অর্থাৎ রকস্টারের কাছ থেকে এতটুকু আশা করা যায়। কি আবল তাবল বকছেন? কে হ্যাকার গার্ল? দেখি তোমার ব্যাগটা। ঈশানী এখন কি বলবে ভেবে পাচ্ছে না, বাধ্য হয়ে ব্যাগটা রকস্টারকে দিয়ে দেয়। বলে কম্পিউটারটি ওদের সামনে ওপেন করে রাখে। ভেতরের লেখা রকস্টার ব্ল্যাক প্যান্থার 2.0। ঈশানী এখন পড়ে গেছে মহা বিপাকে। সত্য বলা ব্যতীত কোনো পথ, কোনো উপায় নেই, কারণ তার সামনে উপস্থিত স্বয়ং রকস্টার। আসলে হয়েছে, আর বলতে হবে না, আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম। ঈশানী আর কিছু বলে না। ঈশানী জুস অর্ডার করে আর কিছু খাবার। এটা রকস্টারকে জব্দ করার একটি প্ল্যান মাত্র। ঈশানী খাবার আসার পর চেয়ে থাকে লাকির দিকে, যে সে কিভাবে খায় মুখোশ খোলা ছাড়া। লাকিও কম যায় কিসে। লাকির মাস্কটির দুই ভাগে ভাগ করা যায়, নাকের ওপরের টুকু এক পার্ট আর নিচের টুকু এক পার্ট। লাকি নিচের টুকু খুলে ঈশানী আর বাকি দুইজনের বাড়া ভাতে যেন পানি ঢেলে দিল লাকি। লাকি এখন খাচ্ছে, কিন্তু চেহারা না দেখিয়ে। ঈশানী ভাবতে থাকে, এটা কি হলো? তবে কি আমার প্ল্যান ব্যর্থ? আর পারবো না মুখটা দেখতে। ঈশানী আর বাকি দুইজন মন খারাপ করে বসে আছে। লাকি ব্যাপারটা লক্ষ্য করেছে, কিন্তু সে চাইলেও তার ট্রু আইডেন্টিটি সবার সামনে প্রকাশ করতে পারে না। ওর ওপর অনেক দায়িত্ব, অনেক লোকের ভরসা, তাই লাকির হাত পা বাঁধা। লাকি খাওয়া শেষ করে বাড়িতে চলে আসতেই মা বলে, কি রে, এ আবুল হয়ে কোথা থেকে আসলি? লাকি এখন কি বলবে ভেবে পাচ্ছে না। আসলে মা, কলেজে যেমন খুশি তেমন প্রতিযোগিতা ছিল, তাই এভাবে কলেজে গেছিলাম। আমিও তো তাই বলি যে একদিনে এত পরিবর্তন কিভাবে সম্ভব। লাকি সেখান থেকে রুমে চলে যায়, আবার রওনা দেয় সাকিবদের ফার্ম হাউসে। এরা সবাই লেগে আছে মেয়েটির পরিচয় বের করতে। আর লাকি চলে আসলে সাকিব বলে, আমাদেরকে এখন হার মেনে নিতে হবে। মানে? ওই হ্যাকার গোষ্ঠী আর মার্ডাররা পালিয়েছে। তুই চলে যাবার পর আমরা কয়েকজন ওই জায়গায় আবার যাই, গিয়ে দেখি পুরো বাড়িটা আগুনে পোড়া। আমরা তো ভেবেছিলাম দুর্ঘটনা, কিন্তু যখন খোঁজ নিয়ে দেখলাম যে ওদের দলের কেউ আহত বা নিহত হয়নি, তখন বুঝতে পারলাম যে এটা ওদের প্ল্যান। শিট, লাস্ট কুলুটাও হারালাম। লাকি একটি চেয়ারে বসে পড়ে আর ভাবতে থাকে। তখনই ওদের মনিটরে একটি মেল আসে হ্যাকার গার্লসদের তরফ থেকে। সাকিব মেলটি ওপেন করে লেখা, আমাকে রকস্টারের সাথে কন্ট্যাক্ট করো যত দ্রুত সম্ভব। লাকি এটা দেখে ভাবে নিশ্চিত গুরুত্বপূর্ণ কিছু, তাই মেলের রিপ্লাই দেয়, কি হয়েছে বলো, আমি রকস্টার। আরেকটা মেল আসে, যেটা দেখে লাকি হাসবে না কাঁদবে ভাবতে পারছে না। লেখা, তোমরা যে মেয়েকে খুঁজছো তাকে আমি চিনি। লাকি তাড়াতাড়ি কল লাগায় হ্যাকার গার্লদের, মানে ঈশানীকে। তোমরা কিভাবে চেনো? ও আমাদের এলাকাতেই থাকে। ওর বাবা আর্মি মেজর আর মা ডাক্তার। ওদের বাড়ির ঠিকানা দাও। ঈশানী ঠিকানা দেয়, লাকি নোট করে নেয়। লাকি ঈশানীকে বলে যে ওইখানে গিয়ে খোঁজ নিতে। সাকিব, লাকি, অর্ক, নীল সবাই একটু নিশ্চিত হয়। ঈশানী পরের দিন জানায় যে ওনাদের মেয়ে 7 দিন ধরে নিখোঁজ। নিখোঁজ হওয়ার আগে খুব টেনশনে থাকতো আর খালি টাকা চাইতো, তাও আবার মোটা অঙ্কের। লাকি ঈশানীকে হোল্ড করতে বলে ঈশানীর ফোনের সিগন্যাল ট্র্যাক করে ওই মেয়ের বাড়ির আশেপাশের সকল নেটওয়ার্ক হ্যাক করে নেয়। লাকি, এখন কি করা যায়, কিছু ভাবলি? কিছু তো একটা করতে হবে। দুটো কম্পিউটারই একটা সিগন্যালে পেয়েছি, দুটোই একটা মেয়ের। মেয়েটার নাম রাইসা। সবাই মিলে ঘাঁটতে থাকে, কিছু প্রমাণ পাওয়া যায় যদি সেই আশায়। সবাই মিলে 2 2 4 করে ফেলে। এখন সবটা ক্লিয়ার ওদের কাছে। মেয়েটির কোনো বহিরাগত যোগাযোগ নেই,
কিন্তু 13 তারিখ রাতে একটি ভিডিও কলে ঈশানী বলে তারপর থেকে মেয়েটির কাছে বিভিন্ন কল আসতো। মেয়েটি তাদের বিভিন্ন বেনামি অ্যাকাউন্টে টাকা পাঠাতো। এখন মেইন কাজ হলো এদের পেছনে যে আছে তাকে খুঁজে বের করা। লাকি ঈশানী মানে হ্যাকার গার্লসের লিডারকে ইনফর্ম করে যে ঈশানী যেহেতু খোঁজ খবর নিয়েছে এলাকায় ঘুরে ঘুরে, তখন নিশ্চিত হ্যাকারদের নজরে পড়েছে, তাই তাকে সাবধানে কাজ করতে হবে। আর ঈশানীর প্রোটেকশন দেওয়া লাকির দায়িত্ব। লাকি ওই হ্যাকারদের সম্পর্কে খুঁজতে থাকে, কিন্তু ট্রেস করতে পারছে না। পুরো ডেটা হিস্ট্রি মুছে ফেলেছে ওই হ্যাকার দল। লাকি রাতে আর কিছু করে না, বাসায় চলে যায়। বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর সাকিব আর বাকিরা ফার্ম হাউসেই আছে, কোনো খোঁজ পেলে লাকিকে ইনফর্ম করবে। ঈশানী, খুব সাবধানে থাকতে হবে, কারণ হ্যাকাররা যারা খুন পর্যন্ত করতে পারে এত নিখুঁতভাবে, তারা কতটা মারাত্মক তা ধারণা করা। একদম সাবধানে আমরা কাজ করব। এটা কিসের নোটিফিকেশন শো করছে? হোয়াট? কেউ বা কারা যেন ব্ল্যাক প্যান্থার 2.0 ফায়ারওয়াল ভাঙার চেষ্টা করছে। আর এটা তো অনলি ঈশানী ইউজ করে। তবে কি ঈশানী এখন অনেক বড় বিপদের মধ্যে আছে? মাঝরাতে লাকির সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে। যেহেতু লাকির কাছে ওদের সার্ভার রুমের ঠিকানা ছিল, তাই লাকি সোজা সেখানে চলে যায়। কিন্তু সেখানে পৌঁছে লাকি একটু বিব্রত হয়ে যায়, কারণ এটা একটা বাড়ি। লাকি দেখে যে 3 তলায় একটি রুমে লাইট জ্বলছে, তাই লাকি অনেক কষ্টে পাইপ বেয়ে সেখানে চলে যায়। জানালা দিয়ে দেখতে পায় যে ঈশানী ও তার বান্ধবীরা অনেক বিজি সিস্টেম হ্যাক করা আটকাতে। লাকি জানালায় নক করে প্রথমে কেউ শুনতে না পেলেও ঈশানী শুনতে পায়। ঈশানী গিয়ে জানালা খুলে দেয় এবং ভয়ে চিৎকার দিতে নিলে লাকি তার মুখ চেপে ধরে। শান্ত হও, আমি রকস্টার। মজা করার আর টাইম পেল না? কোন মতলবে এখানে এত রাতে এসেছেন? ঈশানী লাকিকে চিনতে পারেনি রকস্টার হিসাবে, কেননা লাকি তাড়াহুড়োতে মাস্ক লাগাতে ভুলে গেছে। লাকি কোনো কথা না বলে ওর বান্ধবীদের সরিয়ে কম্পিউটারের কিবোর্ডে হাত নিয়ে টাইপিং শুরু করে। লাকি দেখে যে ফায়ারওয়াল সব টপকে ফেলেছে হ্যাকার দল, আর কয়েকটা বাকি আছে। এর মানে হ্যাকার দল জানতে পেরে গেছে যে ঈশানী কোন এলাকায় থাকে। লাকি 20 সেকেন্ড ওদের সিস্টেম হ্যাক করে নেয় আর সার্ভার লোকেশন নোট করে সার্ভার অফলাইন করে দেয়। ঈশানী আর ওর বান্ধবীরা এতক্ষণ সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। ওরা বুঝতে পেরে গেছে যে এ আর অন্য কেউ নয়, স্বয়ং রকস্টার। আসলে সরি, আমি কোনোদিনও ফেস দেখিনি, তাই চিনতে পারিনি। আমাকে খারাপ ভাববেন না। এটাই তো স্বাভাবিক, অসুবিধা নেই। আসলে আমি জানতাম না, মানে বুঝতে পারিনি যে আপনিই রকস্টার। কিভাবে বুঝবো বলেন, এরকম খ্যাত হয়ে ঘুরে বেড়ান। আমি যদি না আসতাম তাহলে কি করতে? জানো না এরা কতটা মারাত্মক? যদি কিছু হয়ে যেত। আমি ভেবেছিলাম আপনাকে ইনফর্ম করব, কিন্তু আপনাকে এত রাতে বিরক্ত করব, তাই আর কি। আর আমার কিছু হলে আপনার কি? আসলেই তো, আমার কি? আমি কে যে আমার কিছু হবে? লাকির মন খারাপ হয়ে গেছে। আসলে আমি ওভাবে বলিনি। আমি শুনতে চেয়েছি। লাকি রেগে কথাটা বলে, তারপর একটু শান্ত হয়ে বলে, আমার সাথে চলো। তোমাকে আর একা রাখা যাবে না। তোমাকে একদিন একা ছেড়েই যা অবস্থা, আর তোমার যাতে কিছু না হয় সেই ব্যবস্থাই করব আজ। মানে কোথায় যাব? জাহান্নামে চলো। ঈশানী ওর বান্ধবীদের বিদায় জানিয়ে লাকির সাথে চলে যায়। লাকি ঈশানীকে একটা জায়গায় নিয়ে আসে। ঈশানী বুঝতে পারছে না যে কি হচ্ছে। একটু পর সাকিব, নীল, অর্ক সবাই চলে আসে, সাথে লাকির মা বাবা আর ঈশানীর মা বাবা আর ঈশানীর বান্ধবীরাও। ঈশানী তো এদের দেখে থ হয়ে আছে, মানে অনেক বড় লেভেলের একটা ধাক্কা খেয়েছে। এর মধ্যে সূর্যি মামা নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। ঈশানী দেখতে পায় যে সবাই একটি কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে আরো বড় শক খায়। লাকি ঈশানীকে সবার থেকে একটু আড়ালে নিয়ে যায়। ঈশানীর সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করে। ভালোবাসা শব্দটা ছোট হতে পারে, কিন্তু এর গভীরতা, মর্যাদা, গুরুত্ব অন্য যে কোনো কিছু চাইতে 1000 গুণ বেশি। আমি মনে করি এই শব্দটা, এই অনুভূতিটা সৃষ্টিকর্তা শুধু আমার আর তোমার জন্যই বানিয়েছে। ভালোবাসা রূপ, সৌন্দর্য বিবেচনা করে হয় না, দুটো সুন্দর মনের মিলনে হয়। তাই ভেবো না যে তোমার সৌন্দর্যের প্রেমে পড়েছি।
তোমার প্রতি এখন যতটুকু ভালোবাসা আছে সারা জীবন এর থেকে এক চিলতেও কমবে না, বরং বাড়বে। তোমাকে আমি একদিন দুদিন না, ক্লাস 4 থেকে ভালোবাসি, কিন্তু কোনোদিনও প্রকাশ করতে পারিনি। আজ সেই উপযুক্ত সময় প্রকাশ করার, তাই বলে দিলাম। দেবে কি তোমার হাতটা ধরার সৌভাগ্য? দেবে কি আমায় তোমার সুখ দুঃখের ভাগ? দেবে কি সেই সুযোগ তোমার সন্তানের আব্বু হতে? চলবে কি আমার সাথে সারা জীবন? কেননা তোমাকে বড্ড বড্ড বেশি ভালোবাসি। ঈশানী কি বলবে ভেবে পাচ্ছে না। একটি মানুষ কাউকে এতটা ভালোবাসতে পারে জানা ছিল না। আর এরা দুইজন দুইজনকে এতটা ভালোবাসে, কিন্তু কোনোদিনও প্রকাশ করতে পারেনি। আমিও তোমাকে বড্ড বেশি ভালোবাসি, কোনোদিনও ছেড়ে যাবে না তো? যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন ছেড়ে যাব না। মরে গেলেও আত্মা হয়ে তোমার কাছেই থেকে যাব। কি দেবে না সেই অধিকার? ঈশানী আর কিছু না বলে লাকিকে উঠিয়ে লাকিকে জড়িয়ে ধরে। পাশ থেকে সিটির আওয়াজ আর তালের আওয়াজ শোনা যাচ্ছে। লাকি আর ঈশানী এতটাই বিভোর ছিল যে দেখতেই পায়নি পাশে সবাই দাঁড়িয়ে আছে। এইরকম একটা সিচুয়েশনে মনের অবস্থা কি হতে পারে আপনারা তো জানেনই। বলেছিলাম আল্লাহ আমার ছেলেটাকে একটু চালাক চতুর বানিয়ে দাও। আল্লাহ যে এভাবে সারপ্রাইজ দিবে ভাবতেও পারিনি। পাশ থেকে লাকির বাবা আর ঈশানীর বাবা হো হো করে হেসে চলেছে। কি হলো সেটাই তো ভাবছেন? আমি বলি, লাকির বাবা আর ঈশানীর মা কলেজ লাইফের বন্ধু। লাকি যখন ফোন দিয়ে বলে যে তাড়াতাড়ি চলে আসতে, তখন সবাই চিন্তায় পড়ে যায়। কিন্তু যখন সাকিব আর বাকিরা সবটা খুলে বলে, তখন লাকির বাবা আপত্তি করলেও পরে যখন এখানে আসে তখন ঈশানীর মাকে দেখে আর আপত্তি করেনি। কাজে আসে একটু পরে সবার সম্মতিতে লাকি আর ঈশানীর বিয়ে হয়ে যায়। 1 সপ্তাহ বাদে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। লাকি বউ নিয়ে বাড়িতে চলে আসে। সবটা খুব দ্রুত হয়ে গেছে। লাকি বাসায় গিয়ে পৌঁছায় সকাল 7টা বাজে। লাকি বারান্দায় এসে বসে আর লাকির বাবা সহ বাকিরা বসে গল্প জুড়ে দেয়। মা রান্নাঘরে নাস্তা রান্না করছে। সবটা লাকির কাছে একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। একটা কমতি অনুভব হতো এতদিন, কিন্তু আজ আর তা হচ্ছে না। লাকিকে সকালে নাস্তা করার জন্য ঈশানী ডাকতে এলে, ওগো নাস্তা খেতে চলেন। ওগো এইসব বলে আমায় একদম ডাকবে না। একটু অন্য ভাব নিয়ে। কেন, তোমার কি কিছু হয়? কথাটি একদম মুখের সামনে এসে বলল ঈশানী। লাকির কেমন জানি লাগছে। ঈশানীকে পেছন থেকে জাপটে ধরল। দেখো ছাড়ো, এখন সবে গোসল করে এসেছি, এখন একদম ধরবে না আমায়। ঈশানী মাত্র গোসল করে এসেছে। গায়ে কেমন যেন একটা পারফিউমের ঘ্রাণ, আর অন্যদিকে চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সবটা লাকিকে পাগল করে দিচ্ছে। লাকি ঈশানীর ঘাড়ে মুখ গুজে দেয়। তখনই ডাক পড়ে, কি রে লাকি, কোথায় তুই? নাস্তা করতে আয়। ঈশানী মা কোথায় গেলি? মা নাস্তা দাও। আমি দিতে পারবো না, তোর বউকে বল। এ কেমন কথা? বউ আছে বলে মা খেতে দেবে না? কি আর করার, খেতে বসলাম। ঈশানী বেড়ে দিচ্ছে আর আমি খাচ্ছি। সারাদিন ব্যস্ততায় কাটলো দুজনেরই। অন্যদিকে সাকিব ফার্ম হাউসের বিষয়টা সামলাচ্ছে। ফার্ম হাউসের সার্ভারগুলো অল টাইম রকস্টারের প্রোটেকশনে থাকে, কিন্তু আজ রকস্টার আর এখানে নেই। আছে রকস্টারের আপগ্রেডেড সিস্টেম, যা হ্যাক করা, 3য় বিশ্বযুদ্ধ জয় করা একই কথা, কিন্তু তবুও মানুষ মাত্রই ভুল। লাকি কাল রাতে ভুলে সিকিউরিটি সিস্টেমের ফায়ারওয়াল নামিয়ে রেখেছিল। আজ সেটারই সুযোগ নেবে হ্যাকার দল, যা সবার অজানা। এক কথায় লাকির বাড়ি এখন কোলাহল মুক্ত, মানে সবাই যে যার বাড়িতে চলে গেছে। লাকি আর ঈশানীর বাসরাজ। ঈশানীকে ঈশানীর বান্ধবীরা সাজাচ্ছে। সাকিবের বাকিরা লাকির বাসায় চলে এসেছে। লাকি ছাদে বসে আছে, সাথে ওর বন্ধুরা। গল্প জুড়ে বসেছে সবাই। লাকি বলল, দেখ অনেক রাত হলো, এখন বাড়ি যা তোরা। এটা তো আমাদের কাছে সবে সন্ধে। আজ যেন তোর তর সইছে না। রাত 12:39। লাকিকে সাকিবরা ঠেলে ঠুলে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। লাকি খাটের কাছাকাছি যেতে ঈশানী খাট থেকে নেমে লাকিকে সালাম করে। সাকিবরা বাইরে বেরিয়ে যে যার বাড়িতে চলে গেছে। লাকি গিয়ে আস্তে আস্তে ঈশানীর পাশে বসে। তুমি আমাকে কতটা ভালোবাসো? সত্যিই কি ভালোবাসো?
এইরকম একটা প্রশ্ন শুনে লাকি একটু অবাক হয়, কিন্তু লাকি সবকিছুর উত্তর ঠান্ডা মাথায় দেয়। কারেন্টকে যতটা ডিভাইস ভালোবাসে তার চাইতেও বেশি, কম্পিউটার যতটা সফটওয়্যার ভালোবাসে তার চাইতেও বেশি। তুমি আমার সফটওয়্যার আর তুমি আমার কারেন্ট। ঈশানী হো হো করে হেসে দেয় আর বিছানায় গড়াগড়ি খেতে থাকে। লাকি সাইডে দাঁড়িয়ে ঈশানের হাসি দেখছে, যেন মুখটা ঝরছে। এইটা কোনো উপমা হলো? বলে ঈশানী আবার হেসে দেয়। যদি আমি কারেন্ট হই তাহলে আমি না থাকলে কি করবা? কারেন্ট ছাড়া ডিভাইস অচল, তেমনি তুমিহীন আমিও অস্তিত্বহীন। আর যদি এখন প্রশ্ন করো যে যদি আমি সফটওয়্যার হয়ে থাকি আর যদি আমি পুরনো হয়ে যাই তাহলে কি করবে, তাহলে আমার উত্তর হবে যে তুমি যতই পুরনো হও না কেন রকস্টার তোমাকে আপডেট করে নেবে। ঈশানী নিশ্চুপ হয়ে যায়। আসলে লাকি ঈশানীর গভীরত্ব ঈশানী এখন উপলব্ধি করতে পারছে। ঈশানী লাকিকে জড়িয়ে ধরে। সারা জীবন তোমার কারেন্ট আর সফটওয়্যার করে রাখবে তো? অবশ্যই। হঠাৎ লাকির ফোনে কেউ কল দেয়। হ্যালো। ও মাই গড, এত বড় মিস্টেক আমি কি করে করতে পারলাম? লাকি ওপাশের কথা শুনে চমকে গেল। ঈশানী সরি, আমার একটু কাজ আছে। বলেই লাকি শোকেসের সাইডে চেয়ার নিয়ে বসে পড়ে। শোকেসটি ওপেন করা হলে ঈশানী বাকহীন হয়ে যায়। এ যেন একটা ছোটখাটো সাইবার রুম। লাকি কম্পিউটারে বুলেটের গতিতে টাইপিং করছে। ঈশানী পিছনের ডয়ারে দেখো একটা পেনড্রাইভ আছে, ওইটা পিসিতে কানেক্ট করো। ঈশানী লাকির কথা মতো কাজটা করে ফেলে। লাকিকে খুবই চিন্তিত দেখাচ্ছে। ঈশানী বুঝতে পারে যে কোনো সমস্যা হয়েছে। ঈশানী ভাবতে থাকে, লে সামলা ঠেলা, হ্যাকার বিয়ে করে বাসর রাতে বসে কম্পিউটারের সাথে বাসর কাটা। অন্যদিকে হ্যাকার দল খুশিতে নাচছে। তারা মনে করেছে যে তারা হ্যাক করে ফেলেছে, কিন্তু তারা জানে না তারা কার সাথে পাঙ্গা নিচ্ছে। লাকির এখানকার এলাকার লোকেশন ট্রেস করতে পেরেছে হ্যাকার দল, কিন্তু লাকির সার্ভার এখনো হ্যাক করতে পারেনি। লাকি ওদের সার্ভার ডাউন করে দিয়েছে। ওরা আপাতত কোনো কাজ করতে পারবে না, তাই লাকি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু একরাশ চিন্তা এখনো লাকির মাথায় ঘুরপাক খাচ্ছে যে তারা ওর লোকেশন জেনে যায়নি তো, তাহলে তো সাকি বরকত সহ বাকি সবাই বিপদে আছে। কেননা এরা মার্ডার করতে একবারও ভাববে না। লাকি এত সব আকাশ পাতাল ভাবছে, তখনই ঘাড়ে কারো নিঃশ্বাস অনুভব করে ভয়ে চিৎকার দিতে নেয়। তখনই মনে পড়ে যে সে এখন আর একা নেই, তার বিয়ে হয়ে গেছে আর তার বউ ঈশানী তার ঘাড়ে মুখ দিয়ে আছে। আমাকে তো এখনই ভয় পাইয়ে দিয়েছিলে। কেন, আমি কি পেতনি যে আমাকে দেখে ভয় পাবা? না, কে বলেছে তুমি পেতনি? তুমি তো শাকচুন্নি। বলেই হেসে গড়াগড়ি খেতে থাকে। আর এইদিকে ঈশানীর আগে ফুসছে। ঈশানী বিছানায় গিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। লাকি ব্যাপারটি লক্ষ্য করে। সে বুঝতে পারে যে তার বউটি রাগ করেছে। তার বউয়ের রাগ ভাঙানোর গুরু দায়িত্ব যে তার ওপর। এখন তাকে রাগ ভাঙাতেই হবে। লাকি বিছানায় গিয়ে ঈশানীকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঈশানী লাকির হাত সরিয়ে দেয় আর লাকি আবার জড়িয়ে ধরে। ঈশানী এবার লাকিকে ছাড়িয়ে দেয় না। ঈশানী শান্ত হয়ে গেছে। লাকি বুঝতে পারে যে ঈশানী কাঁদছে। ঈশানী তুমি কি রাগ করেছো? কি হলো, কথা বলবে না? কি হলো, কথা বলছো না কেন? তুমি আমাকে পেতনি বলতে পারলে? ও, এই জন্য বুঝি আমার বাবুটা রাগ করেছে। দেখ, আমার সাথে কথা বলতে আসবে না। শাকচুন্নি বললা, এখন আবার ঢং করো, তাই না? তো কি করলে রাগ ভাঙবে আমার বাবুটার? 101টা কিস করতে হবে। 100টা তো বুঝলাম, একটা আবার কিসের? অত জানতে হবে না। ও, তো এখন শুরু করব? হ্যাকিং ছাড়া আর কিছু পারো? লাকি ঈশানীর পিছনে ছুটতে লাগলো। বাকিটা আর বলতে পারলাম না আমরা। এক্সপিরিয়েন্স নেই তো আপনারা বিয়ে করে এক্সপিরিয়েন্স নেন। সকালে সাকিবের ফোনে ঘুম ভাঙে লাকির। লাকি জিজ্ঞাসা করে কি হয়েছে। ঈশানীও উঠে পড়েছে। আসলে কে বা কারা যেন কালকে রাতে আমাদের ফার্ম হাউসে এসে ভাঙচুর করেছে। আমাদের সার্ভার রুমে ঢুকতে পারেনি।
তাই সার্ভার রুমের কোনো ক্ষতি হয়নি। ওকে, আমি সন্ধ্যায় আসছি, আর তুই বাসায় যা। সন্ধ্যায় আমি আসছি। এখন হ্যাকাররা আমাদের চিনে ফেলতে পারে। ওকে, তুই আসিস, আমি সবাইকে বলে দিচ্ছি। কি হয়েছে আমাকে একটু বলবে? তেমন কিছু না। বলে এড়িয়ে যায়। লাকি চায় না ঈশানী টেনশন করুক। এদিকে আসো, চলো আর একটু ঘুমাই। লাকি, তুমি কথা এড়িয়ে যাচ্ছ কেন? কোথায়? আমি তো কিছু এড়াচ্ছি না। তুমি আনরোমান্টিক হয়ে গেছো একদিনেই। ওলে আমার রোমান্টিক বাবুলে। লাকি ঈশানী থেকে কথাটা লোকাতে পেরেছে, তাই একটু চিন্তামুগ্ধ। সারাদিন ঈশানীকে নানাভাবে এড়িয়ে গেছে। সন্ধ্যায় লাকি বেরিয়ে যায় ফার্ম হাউসের উদ্দেশ্যে, আর ঈশানী লাকিকে বেরিয়ে যেতে দেখে তার পিছু নেয়। কিন্তু লাকি জানে না যে তার কাছে কেউ তার জন্য ফাঁদ পেতে বসে আছে, আর তারা হলো হ্যাকার গোষ্ঠী। লাকি ফার্ম হাউসের এরিয়ায় পৌঁছায়। ওইখানে পৌঁছে সাকিব, অর্ক, নীল এদের সবাইকে কল দেয়। ওরা জানায় যে ওরা ফার্ম হাউসের পেছনে অবস্থান করছে। লাকি ওইখানে পৌঁছে ওদের খুঁজতে থাকে। পরে দেখে যে সবাই একটা বেঞ্চে বসে আছে আর ওর জন্য অপেক্ষা করছে। লাকি ওদের সাথে কথা বলে। সাকিব, অর্ক, নীল, তোদের কোনো সমস্যা হয়নি তো? তোরা ঠিক আছিস তো? লাগি, চিন্তা করিস না, ওরা কিছু করতে পারবে না। এই অর্ক টাকার জন্য সব করতে পারে। অর্ক, তোর কথা যেন ঠিক হয়। চল ফার্ম হাউসের ভিতরে যাই। সাকিব, লক খোল। সাকিব আর লাকির ফিঙ্গারপ্রিন্টে সার্ভার রুম খোলে, তাই সাকিব ফিঙ্গারপ্রিন্ট দিল। লাকি রুমে ঢুকে পুরো সার্ভার রুমের কন্ট্রোল অন্য একজনের কাছে হস্তান্তর করে। লাকি খবর পেয়েছে রকস্টার বয়েজ গ্রুপের কেউ একজন হ্যাকার দলের কাছ থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে তাদের হয়ে কাজ করছে, আর সে যে কেউ হতে পারে। সাকিব বুঝতে পারে যে সার্ভার রুমের কন্ট্রোল আর ওদের হাতে নেই। ব্যাপারটি অর্ক আর নীলও বুঝতে পারে। হঠাৎ একটা গুলির আওয়াজ হয়ে লাকি লক্ষ্য করে তার পেট বরাবর গুলি লেগেছে। সাকিব দেখে যে লাকির পেটে গুলি লেগেছে। সাকিব লাকি বলে জোরে চিৎকার দেয়। নীল অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা তার পাশে দাঁড়িয়ে থাকা অর্ক সাকিবের পিস্তল দিয়ে গুলি চালিয়েছে। তোর কত টাকা লাগতো আমাকে বলতিস, তোর মুখে ছুঁড়ে মারতাম সারা জানোয়ার। লাকি পেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে আর মুচকি হাসি দিচ্ছে। এক পর্যায়ে জোরে চিৎকার করে হাসতে লাগলো। সেটা দেখে অর্ক বলল, তোর হাসি আমি বের করছি, দাঁড়া। বলেই আরেকটি গুলি চালায়, কিন্তু এইটা এবার সোজা সাকিবের বুকে লাগে। সাকিব লাকিকে বাঁচাতে গুলিটা নিজের উপর নিয়েছে। নীল জোরে একটা লাথি মারে অর্ককে। অর্কর হাত থেকে পিস্তল পড়ে যায়। নীল আর অর্ক ধস্তাধস্তি একসময় চরম পর্যায়ে চলে যায়। নীল লাকির পিস্তল নিয়ে অর্কর বুকে পেটে কয়েকটা গুলি চালায়। অর্ক মাটিতে লুটিয়ে পড়ে। লাকি সাকিব আর নীলকে বলে, সার্ভার এখন আমার কন্ট্রোলে আছে, কিন্তু অর্ক আমাদের সব তথ্য হ্যাকার দলের কাছে দিয়ে দিয়েছে, তাই আমাদের সবার লাইফ রিস্কে আছে। আর আমরা যদি এখন ফ্যামিলির কাছে যাই তাহলে তাদের জীবনও ঝুঁকিতে পড়বে। আমি চাই না আমাদের জন্য কারোর ক্ষতি হোক। সাকিবের অবস্থা খারাপ, তাই ও কোনো মতে হ্যাঁ বলে, আর নীলও সম্মতি জানায়। হঠাৎ দরজা জোরে লাগানোর শব্দ পায় লাকি। তাকিয়ে দেখে অর্কর জায়গায় নেই, আর দরজাটি বাইরে থেকে কেউ লক করে দিয়েছে। মানে এটা অর্কর কাজ। ও এখনো মরেনি, আর বারবার অ্যালার্ম বেজে চলেছে। মানে কেউ ইচ্ছে করে ভুল ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে যাতে রুমটি সম্পূর্ণভাবে লক হয়ে যায়, আর ওরা ওইখানেই পৌঁছে মরুক। অ্যালার্ম তীব্র আওয়াজ করে বন্ধ হয়ে গেছে, মানে রুমটি লক হয়ে গেছে। সাকিবের অবস্থা অনেক খারাপ, ও দ্রুত চিকিৎসার দরকার। আর লাকিরও। নীলের তেমন কিছুই হয়নি, তাই নীল ওদের ধরে বের করতে পারত, কিন্তু কোনো পথ নেই। আমার কিছু হয়ে গেলে আমার বাবা মাকে দেখে রাখিস। তোর কিছু হবে না, আমি মরে হলেও তোকে বাঁচিয়ে দিয়ে যাব। নীল ঘেমে একাকার হয়ে যাচ্ছে সাকিব আর লাকির অবস্থা দেখে। দেখি কি হয় আমাদের। কপালে থাকলে আমরা অবশ্যই বেঁচে থাকবো। কথায় আছে না, রাখে হরি মারে কে। অর্ক, তুই অনেক পস্তাবি। একটা কথা তুই ভুলে গেছিস, যে আমি তোর ওস্তাদ, তুই আমার না। আর ওস্তাদের মার শেষ রাতে। অর্ক বাড়িটাতে আগুন লাগিয়ে দেয়। বাইরে থেকে ঈশানী ফলো করতে করতে এই পর্যন্ত পৌঁছেছে। ঈশানী আগুন দেখে প্রচন্ড ভয় পায়, কেননা বাড়িটাতে লাকি আছে। ঈশানী কি করবে ভেবে না পেয়ে মাটিতে বসে পড়ে।
আগুন বাড়িটাকে গ্রাস করছে আর ঈশানী নিরুপায় হয়ে দেখছে আর চোখের জল ফেলছে। এক পর্যায়ে ঈশানী সেন্সলেস হয়ে যায়। ঈশানী যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করে। চারিদিকে তাকিয়ে ভালো করে দেখে যে লাকির বাবা মাও বসে আছে। ঈশানীর গতকাল রাতের কথা মনে পড়ে যায়। লাকি কই আমার? লাকি কই? ওকে ছাড়া আমি বাঁচবো না। লাকির বাবা মা ওকে মিথ্যে আশ্বাস দিতে থাকে যে লাকি বেঁচে আছে, ওর কিছু হয়নি। আর ঈশানী তো উন্মাদ হয়ে যাচ্ছে লাকির জন্য, কেননা নিজের চোখে জ্বলতে দেখেছে বাড়িটাকে। আর ঈশানী যখন অজ্ঞান হয় তখন পাশের রাস্তায় একটা গাড়ি এসে থামে। বাড়িটার আগুন দেখে আর সেখানে ঈশানীকে পেয়ে সবাই হাসপাতালে নিয়ে আসে। আর সবাই ভাবে যে বাড়িটাতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছে। আর সেখানে লাকি, সাকিব, অর্ক আর নীলের জীবনের সমাপ্তি ঘটেছে। অন্যদিকে ঈশানীকে বাড়িতে শিফট করা হয়েছে। ঈশানী মানসিকভাবে ভেঙে পড়েছে। নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে কেউ বা ভালো থাকতে পারে, কিন্তু আজ কেন জানি হঠাৎ লাকির ল্যাপটপটা ঈশানীকে বারবার টানছে। ঈশানী ল্যাপটপটা খুলে দেখে ওয়ালপেপারে ঈশানীর আর লাকির বিয়ের ছবি। তখনই মেল বক্স চেক করে দেখে একটা মেসেজে লেখা, তোমাকে ছেড়ে কোথাও যায়নি, শুধু সময়ের অপেক্ষা মাত্র, আবার ফিরে আসবো, শুধু অপেক্ষা করো। এর মানে কি লাকি এখনো বেঁচে আছে? লাকি বেঁচে থাকলেও কিভাবে বাঁচলো, আর বেঁচে থাকলে লুকিয়ে আছে কেন? এইসব প্রশ্ন ঈশানীর মাথায় ঘুরপাক খেতে থাকে। ঈশানী একদিকে প্রশ্নের সমাধান খুঁজতে চাচ্ছে, অন্যদিকে লাকির বেঁচে থাকায় খুশিতে চোখের অশ্রু বিসর্জন দিচ্ছে। লাকি কোথায় তুমি? সামনে আসলে না কেন? কতদিন আমায় একা থাকতে হবে? দাঁড়াও, আমি তোমাকে খুঁজে বার করব। ঈশানী ল্যাপটপটা হাতে নিয়ে মেসেজটার সোর্স খুঁজতে থাকে যে কোথা থেকে এসেছে। অনেক খোঁজাখুঁজির পরও কোনো তথ্য হাতে আসে না। ঈশানী জানে লাকি কি জিনিস, আর ওর পাঠানো মেসেজের লোকেশনও বের করতে পারবে না, তাও ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঈশানী এখন অনেক করে চাইছে যাতে লাকির সাথে কথা বলতে পারে, কিন্তু সেটা তখনই সম্ভব যখন লাকি চাইবে। এর মধ্যে কেটে গেছে আরো কয়েক মাস। বর্তমানে আসা যাক। ঈশানী এখনো এই আশায় বেঁচে আছে যে লাকি ফিরে আসবে। ঈশানীর বাবা ঈশানীকে বলছে, দেখ মা, লাকির আশায় বসে থাকিস না, তুই একটা বিয়ে করে নে। হ্যাঁ ঈশানী, এবার তোমার একটা বিয়ে করা দরকার। অনেকদিন তুমি অপেক্ষা করেছো, আমার ছেলে আর ফিরবে না। দেখো, এইসব কথা বাদ দাও, আমি এসব কথা সহ্য করতে পারি না। ঈশানীর বাবার কথাতে ঈশানীর মাও সম্মতি জানায়, কিন্তু ঈশানী সাফ না করে দেয়। ঈশানী বর্তমানে একটি সফটওয়্যার কোম্পানিতে জব করে। জবের সাথে লাকির স্মৃতিগুলো, এই নিয়েই ঈশানীর এখনকার জীবন। ঈশানীর অফিস ছুটি দিলে ঈশানী ওই দিন চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হয় গাড়ি নিয়ে। ঈশানী ঢাকা পেরিয়ে বিশ্ব রোডের কাছাকাছি আসতে পথের একটি রেস্টুরেন্টে চোখ যায়। রাস্তার সাথে হওয়ায় স্পষ্ট দেখতে পায় একজনকে। এ আর কেউ না, লাকি। ঈশানী মাঝ রাস্তায় গাড়ি ব্রেক করে। ঈশানী, তুই কি ভুল দেখেছিস? না না ঈশানী, একদম ঠিক, এটা লাকি। ঈশানী গাড়ি পার্ক করতে নিলে দেখে যে লাকি একটি গাড়িতে উঠছে, সাথে আরো দুইজন আছে, সাকিব আর নীল। ঈশানী ওদের দুইজনকে ভালো করে চেনে। ঈশানী গাড়ি পার্ক না করে ওই গাড়ির পিছু নেয়। গাড়িটা খুব দ্রুত চলছিল, আর ওই গাড়ির সাথে গাড়ির গতি মিলিয়ে গাড়ি চালাতে ঈশানীর বেগ পেতে হচ্ছিল। আমি তো ভাবতেও পারছি না লাকিকে এইভাবে খুঁজে পেয়ে যাব। যেই করে হোক গাড়ির গতি কমানো যাবে না, কিন্তু অনেক সময় আগেই আমরা শহরের বাইরে চলে এসেছি। এটা গ্রাম এলাকায় বললেই চলে। এটা কি হলো? লাকির গাড়িটা একটা জমিদার বাড়ির সামনে থেমে গেল। না, আমাকেও ভিতরে যেতে হবে। লাকি জমিদার বাড়িটার ভেতরে চলে যায়, ওর পেছনে ঈশানীও যায়। সাকিব বুঝতে পারে যে কেউ ওদের পিছু নিয়েছে, তাই পিস্তলটা বের করে পেছনে করতে ঈশানীকে দেখতে পায়। হ্যালো মিষ্টি বন্ধুরা, তোমাদের ফিলিংস হার্টবিট চ্যানেলের নামটা একটু চেঞ্জ হয়ে পিউ সঞ্জয় লাভ স্টোরি ফিলিংস হার্টবিট হয়েছে। তো তোমাদের চ্যানেলের নতুন নামটা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আর তার সাথে একটা লাইক করে দাও। তো যার কমেন্ট সব থেকে বেশি ভালো লাগবে তার কমেন্ট সহ নামটা পরের গল্পে তুলে ধরবো। আর যে গল্পটা তোমরা শুনছো সেই গল্পটা তোমরা কন্টিনিউ করতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও। তো ফিরছি গল্পের পরবর্তী অংশে।
লাকি জমিদার বাড়িটার ভেতরে চলে যায়, ওর পেছনে ঈশানীও যায়। সাকিব বুঝতে পারে যে কেউ ওদের পিছু নিয়েছে, তাই পিস্তলটা বের করে পেছনে করতে ঈশানীকে দেখতে পায়। ঈশানীকে দেখে পিস্তলটি নামিয়ে নেয়। ঈশানীর চোখে চোখ পড়ে যায় সাকিবের, দেখতে পায় অনেক রাগ অভিমান। নীল আর লাকি পেছনে সাকিবকে না দেখে এগিয়ে গিয়ে দেখে ঈশানীকে। ঈশানী লাকিকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে লাফ দিয়ে 2 পা দিয়ে জড়িয়ে লাকির কোলে উঠে পড়ে, কান্না করতে থাকে। সাকিব আর নীল সাইডে দাঁড়িয়ে চুপ করে আছে। কে আপনি? এইভাবে জড়িয়ে ধরে আছেন কেন আমায়? ঈশানী লাকির মুখে এই কথাটি শুনে লাকিকে ছেড়ে দেয়। আমি জানতাম এমনই করবে তুমি। এখন তো আমাকে আর ভালো লাগবে না। আমাকে ছেড়ে সুখেই আছো। বলো, তোমার নতুন স্ত্রী কই? হিসাব আলতু ফালতু বলছেন। এই সাকিব, ইনি কে? এখান থেকে নিয়ে যাও ওনাকে। ও তোর বউ। কিসের বউ? আমি কি বিয়ে করেছি? তবে করলাম। তুই ভুলে গেছিস? এনাকে কোথায় যেন দেখেছি, ঠিক মনে পড়ছে না। অনেকবার দেখেছি। তোরা একে নিয়ে যা, আমার মাথা ব্যথা করছে। কি হয়েছে ওর? এমন করছে কেন? ভাবি চলে আসেন। কি হয়েছে ওর সেটা তো বলো। সে এক লম্বা কাহিনী। ও আমাদের দুজনকেই মাঝে মাঝে চিনতে পারে না। কি কি করে? বলেই মাটিতে বসে পড়ে ঈশানী। সাকিব ঈশানীকে বলে, ওর মেমোরি লস হয়েছে, নিজেকে শক্ত করুন। ওর ট্রিটমেন্ট চলছে। প্রথমে ও আমাদেরই চিনতে পারতো না, এখন ধীরে ধীরে সব মনে পড়ছে। কিভাবে হয়েছে এরকম? কিন্তু ও জানতো না যে সার্ভার রুমে একটি এক্সিট আছে। ইভেন আমরাও জানতাম না, শুধু লাকি জানতো। সার্ভার রুমের ওই পথ দিয়েই আমরা বের হয়ে এসেছিলাম। এখন কি করা যায়? ওকে বাড়ি নিয়ে গিয়ে সুস্থ করে তুলবো। ওর ট্রিটমেন্ট চলছে, তার লাস্ট একটা অপারেশন হবে। সেটি সাকসেস হলে লাকি সব মনে পড়ে যাবে। আর ওর স্মৃতি না ফিরলে আমরা অনেক বড় বিপদে পড়ব। কেননা কেবল আমি জানি যে লাকির একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রোগ্রাম আছে, যেটি একটি স্যাটেলাইটে রাখা আছে। আর কেবল ওটি পারে আমাদের সব আগের মতো করে দিতে। কিন্তু লাকির যেহেতু স্মৃতিশক্তি নেই, আর আমিও অতটা দক্ষ নই যে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে হ্যাক করে কন্ট্রোল করে নেব। ওর ওই প্রোগ্রামের নাম নিশান। লাকি যদি 3 দিনে একবার নিশানের সাথে যোগাযোগ না করে, তাহলে ও নিজে থেকেই লাকিকে খুঁজে নেয়। আর এখন আমাদের উপর ও নজর রেখে চলেছে। নিশান কি আমার উপরেও নজর রাখছে? তোমার ফোন, ল্যাপটপ যা আছে সব নিশানের প্রোটেকশনে আছে। তুমিও তো হ্যাকার, তাহলে পরীক্ষা করে দেখতে পারো। ও মাই গড, আমি নিজেও জানতাম না যে কেউ আমার উপর নজর রাখছে। লাকি সুস্থ হলেই আমরা সবাই আগের মতো জীবনযাপন করব। লাকি কি সুস্থ হবে আর ঈশানী কি ফিরে পাবে আগের লাকিকে? সাকিব আর নীল কি পারবে আগের মতন সবটা? সামনেই সব জানতে পারবেন। লাকির অপারেশনের সব ব্যবস্থা হয়ে গেছে কি? আচ্ছা, তাহলে আমি এখান থেকে যাই। নো প্রবলেম। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না, সবাই জানে আমি অফিসের কাছে বাইরে আছি। ঈশানী আলাদা একটি রুমে চলে যায়। প্রায় রাত হয়ে এসেছে। গাড়ি থেকে লাগেজ নিয়ে আসে। রাতের খাবার হয়ে গেলে নীল ঈশানীকে খেতে ডাকে। সবাই টেবিলে আসে। লাকি এসে কিছুক্ষণ ঈশানীর দিকে চেয়ে থাকে, আবার খাওয়ায় মনোযোগ দেয়। খাওয়া শেষে লাকিও চলে যায়। পরের দিন দুপুরে লাকিকে ওটিতে নেওয়া হচ্ছে। ঈশানী কাঁদছে। লাকি, তোমাকে ফিরে আসতে হবে, আমার জন্য হলেও ফিরে আসতে হবে। লাকির অপারেশন শুরু হয়ে গেছে। ঈশানী, সাকিব, নীল ওরা সবাই বাহিরে ওয়েট করছে। অপারেশন শেষ হতে 4 ঘন্টার মতন সময় লাগবে। ঈশানী ওপরওয়ালার কাছে লাকির সুস্থতার জন্য দোয়া কামনা করে। অপারেশনের সময় যেন ফুরাচ্ছেই না। সবাই অধীর আগ্রহে বসে আছে কখন অপারেশন শেষ হবে আর তারা সে আগের লাকি, রকস্টারকে দেখতে পাবে। সাইবার জগতের সবাই রকস্টারের অফলাইন অ্যাক্টিভিটি নিয়ে চিন্তিত। অনেকে খুশি, আবার অনেকে হতাশা নিয়ে বসে আছে। লাকির অপারেশন শেষে ওটি থেকে ডাক্তাররা বেরিয়ে যাচ্ছে। ডাক্তার সাহেব, আমার হাজবেন্ডের কি অবস্থা? চিন্তা করবেন না,
অপারেশন সাকসেসফুল। ওনার জ্ঞান ফিরতে একটু টাইম লাগবে, আর এখন থেকে সবসময় ওর পাশে কাউকে থাকতে হবে, প্রপার কেয়ার নিতে হবে। উনি আপনি চিন্তা করবেন না। হ্যাঁ ডাক্তার সাহেব, আমি সব সময় ওর পাশে থাকবো, প্রপার কেয়ার নেব। কেটে গেল 2 দিন। লাকির জ্ঞান এখনো ফেরেনি। ডাক্তারদের মতে ব্রেনের অপারেশন, তাই সবটা সামাল দিয়ে সুস্থ হতে একটু সময় লাগবে। ঈশানী রুমে লাকির বেডের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছে। হঠাৎ কোনো কিছুর আওয়াজে ঈশানীর ঘুম ভেঙে যায়। ঈশানী চেয়ে দেখে গ্লাস ফ্লোরে পড়ে আছে, আর লাকি একটু একটু করে চোখ খুলছে। তোমার জ্ঞান ফিরেছে তাহলে ডাক্তার সাহেব? ডাক্তার সাহেব বলে ডাকতে ঈশানী ডাক্তারটা চলে আসে। আস্তে আস্তে চোখ খুলুন। আমার মাথা তো ব্যথা করছে কেন? আপনার ব্রেনের অপারেশন হয়েছিল, তাই এখন একটু ব্যথা অনুভব হবে। আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন, একটু ওয়েট করুন, দেখবেন আস্তে আস্তে ব্যথা কমে যাবে। আমার ব্রেনে অপারেশন হয়েছে মানে? কি হয়েছিল আমার? আপনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। লাকির আস্তে আস্তে সবটা মনে করার চেষ্টা করে। ঝাপসা ঝাপসা করে সব মনে পড়তে থাকে। এক পর্যায়ে লাকির সব মনে পড়ে যায়। ফার্ম হাউসের সব ঘটনা, অর্কর বিশ্বাসঘাতকতা, আগুন লাগা, অ্যাক্সিডেন্ট, সবটা। লাকি, তুমি ঠিক আছো তো? হ্যাঁ ঈশানী, তুমি এখানে? যাক বাবা, চিনতে পেরেছো অবশেষে। আমি আবার কবে তোমাকে চিনলাম না? সে অনেক লম্বা কাহিনী। বলো, আমি শুনতে চাই। ঈশানী লাকিকে প্রথম থেকে সবটা খুলে বলে। সরি তোমাদের সবাইকে কষ্ট দেওয়ার জন্য। বাবা মা ঠিক আছে তো? ভালো আছে। এদিকে আসো। লাকি ঈশানীর পাশে বসে। লাকি ঈশানীকে একটানে বেডে নিয়ে আসে। কি করছো? এতদিনের পাওনা সব সুদে আসলে পরিশোধ করছি। বলে ঈশানীকে কিস করতে থাকে। ঈশানীও রেসপন্স দিতে থাকে। এক পর্যায়ে দরজায় কারো ঠক ঠকানির আওয়াজে দুইজনের ঘোর কাটে। ঈশানী দরজা খুলে দিলে সাকিব আর নীল ভিতরে প্রবেশ করে। কিরে, কেমন আছিস? কোথায় গেছিলিস? হায় রে, তুই ভাই চিনতে পারছিস, এটাই অনেক। অর্ক আর ওই হ্যাকারদের কি খবর? ওরা এখন দেশের বাইরে আছে, কিন্তু কোথায় আছে সেটা জানতে পারিনি। ওরা জানে আমরা মরে না, বেঁচে আছি। ঈশানী, তোমার ফোনটা দাও তো। লাকি ঈশানীর ফোন নিয়ে কি যেন ডায়াল করে কল লাগায়। হ্যালো। ইয়েস বস। কি আপডেট আছে? সাইবার জগতে আপনাকে নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। ঈশান, তোমার স্যাটেলাইটের সাহায্যে আমাকে একটা ডিভাইসের লোকেশন জানাও। বস আইপি নোট ডাউন 567.44.89.332। বস এআইপি লোকেশন বর্তমানে সাইবেরিয়ায় একটি 5 তলা হোটেলে শো করছে। আমি স্যাটেলাইটের মাধ্যমে ডিভাইসটি লাইভ ফিড সেন্ড করছি। তোমার অরবিটাল লোকেশন তো এখন সাইবেরিয়ার আশেপাশেই নেই, তাহলে কিভাবে করবা? বস আমি সব স্যাটেলাইটের অ্যাক্সেস নিতে পারি। গুড, বাট কেয়ারফুল। নিশান থার্মাল ইমেজিং সেন্ড করে দেখতে পায় যে সোফার মতো কিছুতে 3 জন বসে আছে, আর তার সাইডে আর এক সোফায় আরো 2 জন বসে আছে। একজনের হাত পা নাড়ানোর ধরন দেখে বোঝা যাচ্ছে যে সে মহিলা। একজন হলো অর্ক, আর বাকি 3 জন হ্যাকার টিমের সদস্য, আর মহিলাটিও নিশ্চয়ই তাদের ব্যতিক্রম নয়। সাকিব, নীল আর ঈশানী লাকির সব কথা শুনছে। ওকে নিশান, স্টে অ্যালার্ট and give me update of this IP. ওকে বস। লাকি কল কেটে দেয়। ভাই, এইটা এআই নাকি অন্য কিছু? আরে ভাই, ওরে বানিয়েছি তো আমি। এখন নেক্সট প্ল্যান কি? অর্ক আর হ্যাকারদের ধ্বংস। কিন্তু কিভাবে? কোনো প্ল্যান করেছিস? আমার আবার প্ল্যান? আমাকে রিলিজ দেওয়া হবে কবে সেটা বল। 4 দিন? অসম্ভব। কেন সহ্য হয় না? সুস্থ হইতে না হইতেই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি শুরু করে দিয়েছো। কুল জান, কুল। তোমাকে তো বুঝতে হবে আমার অবস্থাটা। আর তুমি কি ভাবছো যে ওদের আমি এমনি এমনি ছেড়ে দেবো, ওদের ওপরে কোনো প্রতিশোধ না নিয়ে? 7 দিন পর আজ লাকিকে রিলিজ দেওয়া হলো।
সাকিব আর নীল এসেছে, তাদের জন্য একটা বড় ধরনের সারপ্রাইজ আছে যা তারা জানে না। লাকি সহ সবাই বেরিয়ে যায় এয়ারপোর্টের উদ্দেশ্যে। গাড়ি লাকি চালাচ্ছিল, তাই কেউ বুঝতেও পারেনি যে তারা কোথায় যাচ্ছে। বেরিয়ে পড় সবাই। এয়ারপোর্টে যে? এয়ারপোর্টে। লাকি, তোর মাথায় কি চলছে একটু খুলে বলবি? আমরা সাইবেরিয়ায় যাচ্ছি। হুট করেই গোছগাছ করার টাইমও তো দিলি না। কে বললো হুট করে? সব প্ল্যান করাই আছে। নিশান আর আমি সবটা প্ল্যান করে রেখেছি, তাই চিন্তার কোনো কারণ নেই। পাসপোর্ট আর বাকি সবকিছু আছে, সব ম্যানেজ করে রেখেছি। তুই ভাই কখন কি করছিস আমি নিজেও জানি না। বেশি কথা না বলে ভিতরে চল, পাইলট অপেক্ষা করছে। সবাই ভেতরে যায়। ভিআইপি কাউন্টার দিয়ে একটা প্রাইভেট জেটের সামনে দাঁড়ায় লাকি। তোরা উঠে পড়, ভিতরে একটা ছেলে আছে, ও তোদের গাইড করবে। মানে কি, তুমি আমাদের সাথে যাচ্ছ না? না, আমি আরেক প্লেনে করে যাচ্ছি, সবটা তোমাদের সেফটির জন্য। এইটা কোনো কথা হলো? আমি তোমার সাথেই যাব। ঈশানী, যা বলছি তাই করো। তুমি ভুলে যেও না, আমি সাধারণ কোনো পাবলিক না, আমি রকস্টার, যার হাজারো হাজারো শত্রু আছে। আর আমি চাই না আমার জন্য কোনো বিপদ হোক তোমার বা তোমাদের। ঈশানী আর কিছু বলে না, চুপ করে যায়। লাকি বুঝতে পারে পাগলিটা অভিমান করেছে। লাকি ঈশানীর কপালে আলতো করে একটা কিস করে, তারপর চলে যায়। ঈশানী সহ সবাই প্লেনে উঠে বসে। একটা ছেলেকে দেখা যায়। হাই, আমি পিটার, আমি তোমাদের গাইড করব। আপনি লাকিকে কিভাবে চেনেন? আমার যদি ভুল না হয় তাহলে আপনি লাকির স্ত্রী, আর আমি লাকির সাইবার ফ্রেন্ড। সাকিব আর নীল ওর সাথে পরিচয় করে নেয়। প্লেন কিছুক্ষণের ভেতরে টেক অফ করে গন্তব্য সাইবেরিয়া। ঈশানীর প্রচুর টেনশন হতে থাকে লাকিকে নিয়ে। ঈশানীকে লাকি নিশানের এক্সেস দিয়েছে, তাই ঈশানী লাকির অবস্থান সম্পর্কে জানতে চায়। নিশান, লাকি এখন কোথায় আছে? প্লেনে। ও কি সাইবেরিয়া যাচ্ছে? প্লেনের রুট দেখে তো তাই মনে হচ্ছে। ঈশানী আর বাকি সবাই অনেকক্ষণ পর সাইবেরিয়া এয়ারপোর্টে ল্যান্ড করে। পিটার ছেলেটা খুবই মিশুক, কিন্তু অনেক ট্যালেন্টেড, রকস্টারের ফ্রেন্ড বলে কথা। সবাই বেরিয়ে পড়ে। এয়ারপোর্ট থেকে একটা গাড়ি দাঁড়িয়েছিল। ঈশানী আর বাকিরা গাড়িতে বসে পড়ে। শহরের পেরিয়ে একটা নির্জন এলাকায় গাড়িটা ঢুকে পড়ে। কিছুক্ষণের ভেতরে গাড়িটা থেমে যায়। সবাই দেখতে পায় একটি চার্চের সামনে গাড়িটি থেমে গেছে। আমরা কি চার্চে থাকবো? আগে দেখুন তো, পরে বলবেন। সবাই নেমে পড়ে আর চার্চের পেছনে চলে যায়। পেছনে একটা দরজা ছিল, সেটা খোলা হলে আর একটা দরজা আসে, সেটিও খোলা হয়। এবার আরেকটি দরজা আসে, এটি স্টিলের, তার পাশে আই স্ক্যানার লাগানো। পিটার তার চোখগুলো স্ক্যানারের কাছে নিয়ে যেতেই একটা হালকা নীল রঙের আলো তার চোখের নিচ থেকে ওপর হয় আর দরজাটি খুলে যায়। ভেতরের দৃশ্য দেখে সবাই অনেক অবাক হয়। এরকম একটা গ্রাম্য এলাকায় একটা চার্চের ভেতরে এরকম কিছু থাকবে কেউ আশা করেনি। সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। পিটার আগে আগে চলছে, তার পেছনে পেছনে সবাই। সিঁড়ি দিয়ে দোতলার মতো নামার পর একটা লিফট পড়ে সামনে। সবাই লিফটে উঠে পড়ে পিটারের পিছু পিছু। লিফট 4-5 তলার মতন নিচে নামতে থাকে, তারপর খুলে যায়। অবাকের উপর অবাক হয় সবাই। অবাকের উপর অবাক হয় সবাই। একটা আন্ডারগ্রাউন্ড ব্যাংকারের মতো, পুরোটা অনেক হাইটেক, অনেক দামি দামি জিনিস লাগানো এখানে। একটা ফ্যামিলির প্রয়োজন সকল জিনিস এখানে। 10টার উপরে রুম আছে। ঈশানী, সাকিব আর নীল চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। অবাক হওয়ার মতো কিছুই নাই। গরিবের প্রাসাদে আপনাদের স্বাগতম। ভাই, কে তুমি? আর এটাকে গরিবের প্রাসাদ বলা চলে না। আমি তেমন কেউ না। বলে পিটার একটা কার্ড এগিয়ে দেয়। সাকিব কার্ডটি দেখে অনেকটা অবাক হয়ে ভ্রু কুঁচকে তাকায় পিটারের দিকে। নীলও একই কাজ করে। কি হয়েছে? এইভাবে রিয়াক্ট করার কি আছে? তুমি জানো না ঈশানী ওকে? কে? পৃথিবীর সবচেয়ে বড় টেক জায়ান্টের নাম শুনেছো? মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। ও সেই কোম্পানির সিইও এর পিএ। জি, ঠিক ধরেছেন। আর আপনারা যে ব্যাংকারে অবস্থান করেছেন সেটি লাকির।
কি লাকির? কেন আপনি জানেন না? সাকিব আর নীল হ্যাং হয়ে গেছে। কে এই লাকি যে তার কাছে এত টাকা? পিটার, লাকির এইসব হতে যাবে কেন? লাকির এই সব কিছু, সেটা এতক্ষণ ভাবলে না কেন? প্রাইভেট জেট, ভিআইপি ফেসিলিটি, এখন এই ব্যাংকার, এই সব লাকির। সাকিব, নীল, এসব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমারও তো কিছুই বোঝা যাচ্ছে না। কেন লাকি তোমাদের কিছু বলেনি এ ব্যাপারে? সাথে সাথে সাকিব, নীল আর ঈশানী তিনজন একসাথে না বোধক মাথা নাড়ায়। তাহলে আমি কি সব বলে দিলাম? বলেই পিটার মাথায় হাত দেয়। পিটার জানতো না যে লাকি এদের কিছু বলেনি নিজের ব্যাপারে। কিভাবে জানবে? লাকি তো তাকে বলেনি। আর কে এমন আছে যে নিজের স্ত্রীকেও নিজের পরিচয় জানায় না? এদিকে ঈশানী, সাকিব আর নীল ভাবছে যে লাকি কেন লুকালো তার পরিচয়, আর এদিকে পিটার ভাবছে সে বলে দিয়ে কি খুব বড় ভুল করে ফেললো। তোমাদের একটা রিকোয়েস্ট করব, রাখবে? লাকিকে বলো না যে আমি ওর পরিচয় বলে দিয়েছি। কেন, কি সমস্যা? ও জানতে পারলে আমাকে খুব কেলাবে। আচ্ছা, আর দেখি শালা কতদিন নিজের পরিচয় লুকিয়ে রাখে। আমিও দেখব। তখনই পিটারের মোবাইলে কল আসে। হ্যালো বস, ওকে আমি আসছি। লাকি চলে আসছে, প্লিজ ওকে কিছু বলো না। পিটার ঈশানীকে বলেই চলে যায়। বাইরে একটু বাদে লাকি সহ পিটার আসে। লাকি নিজেকে আড়াল করার চেষ্টা করছে। এটা দেখে ঈশানী এগিয়ে যায়, দেখতে পায় যে লাকির হাতের অনেকটা কেটে গেছে। লাকি, কি করে এমন হলো? আমি এই জন্যই তোমাকে একা ছাড়তে চাই না। আমি একা আসছি, এই জন্য তোমরা সিকিউর আছো, না হলে এতক্ষণে তারা দেশে হতে। কেন, কি হয়েছে? পরে জানলে হয় না, আগে ব্যান্ডেজ করে দেই। ও হ্যাঁ, ব্যান্ডেজ করে দাও। ঈশানী লাকির হাতে ব্যান্ডেজ করছে আর লাকি বলতে লাগলো কি করে হাত কেটেছে। আমরা যে এখানে আছি সেটা অর্ক জেনে গেছে। অর্ক জেনে গেছে আমরা বেঁচে আছি? সেটা না, কিন্তু অর্ক এটা জেনেছে যে বাংলাদেশ থেকে কেউ আসছে ওকে মারতে। তুই কিভাবে জানলি? আমি আরেকটা প্রাইভেট জেট করে আসতে পারতাম, পরে ভাবলাম যে রিস্ক নেওয়াটা ঠিক হবে না, তাই নর্মাল প্লেনেই আসছি। আর যখন এখানকার এয়ারপোর্টে ল্যান্ড করলাম তখন নিশান আমাকে কিছু মেসেজ শো করালো, যেগুলো র্যান্ডমলি আদান প্রদান করা হচ্ছিল, আর সবকটা অর্কের আইপি থেকে, যেটার ওপরে নিশান নজর রেখেছিল। অর্ক হ্যাকারদের সাহায্যে বুঝতে পেরে যায় যে আইপি তে কেউ নজর রাখছে। এটা সোর্স খুঁজতে গিয়েই আমার ফোনের আইপি পেয়ে যায়। এটা নিশান সিকিউর করার পরেও সিকিউরিটি ডিসেবল করেছিলাম আমি কিছু কাজ করার জন্য। আর যখন দেখতে পায় যে আইপির লোকেশন বাংলাদেশ থেকে সাইবেরিয়াতে শিফট হচ্ছে, তখন আমাকে মারার জন্য কিছু লোকাল মাফিয়া হায়ার করে। ওদের থেকে লুকাতেই একটা ট্যাক্সি নিয়েছিলাম। কিছুক্ষণের মধ্যে ওরা বুঝতে পেরে যায় এবং ট্যাক্সির পিছু নেয়। পরে এক পর্যায়ে ওদের গাড়ির সাথে ট্যাক্সির সংঘর্ষে আমার হাতটা কেটে যায়। তাহলে তুই বেঁচে ফিরলে কিভাবে? বেঁচে ফিরলো কিভাবে সেটা বড় না, বেঁচে ফিরেছে এটাই অনেক। ঈশানী, আমাকে বলতে দাও। আমি এয়ারপোর্ট থেকে বেরিয়েই লোকাল পুলিশকে ইনফর্ম করি যে আমাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে, তাই পুলিশও আমাদের পিছু নিয়েছিল। কিন্তু যখন আমার ট্যাক্সি থেমে গেল তখন ওরা পুলিশকে দেখে ভয়ে পালিয়ে যায় প্রাণ বাঁচাতে, আর আমিও বেঁচে যাই। ওরা আবার তোকে ট্রেস করবে না তো? আরে না, আমি সব সিকিউর করে রেখেছি। আর আমি যে এখানে এসেছি তার কোনো প্রুফও রাখিনি, সব মুছে ফেলেছে নিশান, তাই আর কোনো ঝামেলা হবে না। কিন্তু অর্ককে আমি দেখে ছাড়বো। সে দেখো, এখন রুমে যাও, আমি খাবার নিয়ে আসছি, খেয়ে ঘুমাতে যাও। তোমার এখন অনেক ঘুমের প্রয়োজন। আচ্ছা বাবা। ঈশানীকে পিটার কিচেন দেখিয়ে দেয়। ঈশানী কিচেনে গিয়ে সবার জন্য বিরিয়ানি রান্না করে নিয়ে আসে, যা লাকির ফেভারিট। লাকি তো রাক্ষসের মতো খেতে শুরু করে। খাওয়ার পর শেষ হলে লাকি সহ সবাই বসে আছে সোফায়। তুমি আমার থেকে কিছু লুকোচ্ছ না তো? না, কি লুকাবো? সত্যি? যদি মিথ্যা বলে থাকো তাহলে কিন্তু আমার সাথে সেদিনই শেষ হয়ে যাবে।
লাকি এবার একটু বিপাকে পড়ে যায়, কি করবে? বলে দেবে সবাইকে তার আসল পরিচয়, সে কে? বলে দেবে যে তার আসল বাবা মা সাব্বির মির্জা আর ছায়া মির্জা, আর কেন সে বাংলাদেশে থাকে এত প্রপার্টির মালিক হওয়া সত্ত্বেও? লাকি কোনোভাবে এই কথাটা এড়িয়ে কম্পিউটারের ক্যামেরা অন করে আর একটা সুইচ অন করে। ক্যামেরায় ওদের লাফালাফি দেখা যাচ্ছে। আরে ভাই, ডিজে গান চলছে না যে ওরা নাচছে, ওরা সবাই বিষের প্রভাবে ছটফট করছে। বিষ যেটা ওদের দেওয়া হয়েছে সেটা অনেক মারাত্মক। কিছুক্ষণের ভেতরে ওদের ব্রেন আর ফুসফুস বন্ধ হয়ে যাবে আর খেল খতম। নিথর দেহগুলো মাটিতে পড়ে আছে। লাকি কনফার্ম হয় যে ওরা মারা গেছে, তাই গাড়ি নিয়ে ঈশানীর কাছে চলে আসে। পথের মধ্যে একটি খবর লাকিকে নাড়িয়ে দেয়। লাকি দ্রুত বেগে ব্যাংকারের পথে ছোটে। লাকি ফোন পাওয়া মাত্র অস্বাভাবিক আচরণ করতে থাকে। দ্রুত পায়ে ব্যাংকারে পৌঁছে ব্যাংকারের প্রবেশ করে ঈশানীকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে। সারা রাস্তা লাকি ও ঈশানী একটা কথাও বলেনি। লাকিকে চুপ থাকতে দেখে সাকিব ও বাকিরাও কিছু বলে না। সাকিব ও বাকিরা বুঝতে পেরেছে যে লাকি কোথাও যাচ্ছে। লাকি এয়ারপোর্টে পৌঁছে নিশানের সাথে কথা বলতে থাকে। নিশান, দ্রুত আমার জন্য আমেরিকার ফ্লাইটের ব্যবস্থা করো। একটু সময় লাগবে টিকিট ম্যানেজ করতে। টেক ইউর টাইম বাট ফাস্ট। অলওয়েজ। লাকি ফোন কেটে দিয়ে একটি বেঞ্চে বসে পড়ে। কি হয়েছে লাকি? কিছু না। তাহলে এমন করছো কেন? আর হঠাৎ আমেরিকাই বা যাচ্ছি কেন? তোমার নিশ্চয়ই কিছু হয়েছে। বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনই আমায় যেতে হবে। ঈশানী সহ সবাই লাকির এরূপ ব্যবহারের মানে বুঝতে পারল না যে হঠাৎ লাকি কেন এমন করছিল। বাবা মেক্সিকোতে একটা ডিল করতে গেছিল। ডিল কমপ্লিট করে ফেরার সময় গাড়ির সামনে কিছু লোক দাঁড়ায়, তাদের কেউ নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু যখন বাবা গাড়ি থেকে নামে ওই লোকটাকে সাহায্য করার জন্য, তখন তারা বাবাকে ঘিরে ধরে, গার্ডদেরকে গুলি করে, বাবার গায়েও গুলি করে, বাবাকে গুলি করে ফেলে রেখেছিল। সেখানে স্থানীয় কিছু লোক বাবাকে পেয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করে, পরে হাসপাতালে পাঠায়। কে করেছে এমন? আমার তো মনে হচ্ছে না এটা কোনো দুর্ঘটনা বা ছিনতাইকারীদের কাজ। এটা হিয়ার ছেলের কাজ। ওই শালাই বাবার এই অবস্থা করেছে। ওকে আমি হাতের কাছে পেলে যে কি করব? একবার আমাকে আমেরিকাতে পৌঁছাতে দাও। নিশান ফ্লাইট ডিটেলস আর সবকিছু লাকিকে জানিয়ে দেয়। লাকি সহ বাকি সব ফ্লাইটে উঠে পড়ে। ফ্লাইট ছুটতে থাকে আমেরিকার উদ্দেশ্যে। লাকি ফ্লাইটের মধ্যে কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করছিল ল্যাপটপে, হয়তো কোনো কাজ করছিল। ফ্লাইট ল্যান্ড করে। লাকি ঈশানী আর বাকিদের নিয়ে একটা বাড়িতে ওঠে। বাড়িটা কার লাকি? কেন, পছন্দ হয়নি? না না, অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এটা আমার বাড়ি। কি? এটা তোমার বাড়ি? তোমারও। আর এটা তো কেবল শুরু, আরো কত কিছু দেখবা। ঈশানী বাড়িটা ঘুরে ঘুরে দেখছে। লাকি বেরিয়ে যায় ঈশানীকে বাড়িতে রেখে। বাড়িতে মহিলা সার্ভেন্ট আছে, তাদের ভরসায় রেখে যায়। লাকি খবর নিতে থাকে সবার থেকে। সবাই জানায় যে লাকি মৃত, তাই সবাই চাচ্ছে লাকিদের সব সম্পত্তি হাত করে নিতে। কিছুদিন আগে লাকির মৃত্যুর সংবাদ পেয়ে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। লাকির এখন মূল কাজ অফিসের মানে কোম্পানির মানুষদের পক্ষপাতিত্ব যাচাই করা। পরের দিন সকালে ইন্টারভিউ দিতে যাচ্ছে লাকি। হ্যাঁ, নিজের কোম্পানিতে। কাগজপাতি কাল রাতেই ঘেটে রেখেছে। মানে যারা কাজের জন্য অ্যাপ্লাই করেছে তাদের অনেকের চাকরি পেয়েছে কেবল ঘুষের জোরে, আর মেধাবী ক্যান্ডিডেটদের চান্স দেওয়া হয়নি। লাকি সেখানে নিজের কাগজ বসিয়ে দিয়েছে যেন কেউ সন্দেহ না করে। মানে এখন কেবল অফিসে জয়েন করার অপেক্ষা। একটা ছেলে স্টাইলিশ হয়ে অফিস করিডোর দিয়ে হেঁটে রুমের দিকে যাচ্ছে। পরনে একটা কালো অফিস প্যান্ট, সাদা শার্ট, নীল ফ্রেমে চশমাটি যেন চেহারায় একটা গাম্ভীর্য এনে দিচ্ছে। হ্যাঁ, এটা আর কেউ না, লাকি। লাকি এগিয়ে যাচ্ছে ইন্টারভিউ রুমের দিকে। অনেকে বসে আছে এখানে, সবাইকে মোটামুটি চিন্তিত দেখাচ্ছে। লাকি কয়েকজনের সাথে পরিচয় করে নেয়। পরিচয় পর্ব শেষে লাকির ডাক পড়ে ভেতরের থেকে। লাকি এগিয়ে যায়। এখানে 3 জন লোক বসে আছে, আর একজন মহিলা আর 2 জন পুরুষ। ইন্টারভিউ শুরু হলে লাকিকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে সবাই, আর লাকি উত্তর দিয়ে যাচ্ছে।
আসলে নিশান লাকিকে সব বলে দিচ্ছে। লাকির কানের ভেতরে একটা অনেক ছোট স্পিকার লাগানো আছে, যেটা কেউ দেখেনি। ইন্টারভিউ কমপ্লিট হয়ে লাকির চাকরি হয়ে গেছে। বাইরে বসে থাকা কিছু লোককে লাকি দেখতে পায় না। লাকির জয়েনিং ডেট কালকে, তাই লাকি সিদ্ধান্ত নেয় তার বাবাকে দেখে আসবে। লাকি রওনা হয় সিটি হসপিটালে। লাকির ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই, কারণ লাকিকেও কেউ চিনতে পারবে না। সে কত বছর আগে দেখেছে, সেই লাকি আর এই লাকির মধ্যে আকাশ পাতাল তফাৎ। লাকি হাসপাতালে তার বাবা কোন কেবিনে আছে সেটা লাকি কোন মাধ্যমে জানতো, তাই সেই কেবিনে যায়। গিয়ে দেখে সাব্বির মির্জা মানে তার বাবাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে রাখা হয়েছে। অক্সিজেন চলছে, পাশে একজন বসে আছে। লাকি কেবিনে ঢোকে। আঙ্কেল কেমন আছেন? ভালো, কিন্তু বাবা তোমাকে ঠিক চিনতে পারলাম না। কে তুমি? আর হুট করে এই রুমেই বা ঢুকে পড়ছো কেন? উনি কি ঘুমাচ্ছেন? হ্যাঁ বাবা, ঘুমে ইঞ্জেকশন দিয়ে গেছে। কিন্তু তুমি কে আর এই সব জিজ্ঞাসাই বা করছো কেন? বললে চিনবেন আমাকে? আমি হচ্ছি লাকি মির্জা, সাব্বির মির্জার একমাত্র ছেলে। সাইফুল বিস্ময় ভরা চোখে লাকির দিকে তাকায়। লাকিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি জানতাম তুই মরিসনি, তুই বেঁচে আছিস। তোর বাবাকে এভাবে অসহায় রেখে তোর কিছু হতে পারে না। আঙ্কেল কান্না থামান, আমি এসে গেছি, এখন সব আগের মতো হয়ে যাবে। আচ্ছা বাবা, আমি যে শুনেছিলাম তুই মারা গেছিস, সেটা কি ছিল? লাকি সাইফুলকে সবটা খুলে বলে। বাবা, একটা মানুষের জন্য আজ আমাদের সবার এই অবস্থা। আঙ্কেল ওদের যে কি হাল করব আপনি ভেবেও কুল পাচ্ছেন না। আচ্ছা আঙ্কেল, মা আর বোন কোথায়? ওরা ঠিক আছে তো? তোর মা বাড়িতে গেছে খাবার রান্না করে আনতে। আর তোর বোন? কি হলো আঙ্কেল, থেমে গেলেন কেন? ওকে হিয়া ধরে নিয়ে গেছে আর ওর ডেরায় বন্দি করে রেখেছে। কি? লাকি যেন রাগের চরম পর্যায়ে আছে। হ্যাঁ, তোর বাবাকে যেই দিন গুলি করা হয় সেই দিন আমি এই তোর বোনকে আনতে এয়ারপোর্টে গিয়েছিলাম। সেখানে আমাকেও গুলি করা হয়, কিন্তু আমার গুলি লাগেনি। আর তোর বোন পরীকে ওরা ধরে নিয়ে যায়। ওর সাথে আমার মেয়েকেও নিয়ে গেছে। আঙ্কেল আমি আসছি, বোন রাতেই ফিরে আসবে বাড়িতে, চিন্তা করবেন না, আপনার মেয়েরও কিচ্ছু হবে না। আমি জানি তুই পারবি বাবা, কারণ সাব্বির মির্জা কোনো কাপুরুষকে জন্ম দেয়নি। আচ্ছা তাহলে আমি আসি আজকের মতো, আর মা সহ কাউকে জানাবেন না আমি বেঁচে আছি। ওকে, তোমার যা ইচ্ছা। লাকি দ্রুত পায়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। হ্যালো সাকিব। হ্যাঁ বল। তুই নীল সহ পিটারকে নিয়ে তাড়াতাড়ি আয়, স্টেডিয়ামের পাশে আয়। আর মিশন আছে, সাথে জিনিসগুলো আনবি। ওকে। সাকিব আর পিটার গাড়ি নিয়ে স্টেডিয়ামে চলে আসে। লাকি ওদেরকে সবটা বলে। সবাই যেন রেগে অগ্নিমূর্তি হয়ে আছে আজ। ওদের ডেরা চিনিস তুই? না, কিন্তু চিনতে কতক্ষণ? নিশান। ইয়েস বস। 28 তারিখ দুপুরে এয়ারপোর্টে গোলাগুলি হচ্ছিল, সেখান থেকে দুটো মেয়েকে কিডন্যাপ করা হয়েছিল। আর তারা নিশ্চয়ই গাড়ি করে এসেছিল। ওদের গাড়িগুলো সিসিটিভি ফুটেজের মাধ্যমে কারেন্ট লোকেশন বার করো। ওয়ার্কিং বস। বস ডান। গাড়িগুলো কনস্ট্রাকশন এরিয়া ঢুকে গায়েব হয়ে গেছে, মানে ওখানেই আছে। ওকে, গুড জব। স্যাটেলাইটের মাধ্যমে ওই এলাকার নজর রাখো, আর কিছু পেলে আমাকে জানিও। ওকে বস। আজ দেরি না করে গাড়ি চলতে থাকে এআরডি কনস্ট্রাকশন এলাকার উদ্দেশ্যে। এআরডি কনস্ট্রাকশন এলাকাটা খুব একটা বেশি দূরে না, মাত্র 30 কিলোমিটার। লাকি গাড়ি চালাচ্ছে তুমুল বেগে। আস্তে চালা গাড়ি, না হলে ওদের ওপর পাঠানোর আগে আমরাই ওপরে উঠে যাব। সালা, আমার বোনকে আটকে রেখেছে, আর তুই আমাকে বলছিস শান্ত হয়ে আস্তে আস্তে গাড়ি চালাতে। এই কথার পরিপ্রেক্ষিতে পিটার লাকির উদ্দেশ্যে বলল, কাম ডাউন, উত্তেজিত হয়ে কোনো কিছুর সমাধান মিলে না, তাই উত্তেজনাকে কন্ট্রোল করো। চেষ্টা করছি, বাট ওদের না মারা পর্যন্ত আমি শান্ত হতে পারছি না। লাকি গাড়ি চালাতে থাকে। আর মাত্র কিছু পথ, কনস্ট্রাকশন এলাকায় গাড়ি ঢুকে পড়ে। গাড়ির আওয়াজ পেয়ে কয়েকটা লোকাল গুন্ডা বেরিয়ে আসে। কি আর চেলাপোলা হবে হয়তো। কিরে তোরা এখানে এসেছিস কেন? মারতে এসেছিস?
হ্যাঁ রে শালা, আয় তোর হাতেই মরবো। আজ নে আমাকে মার। লাকির টেম্পার এমনি হাই হয়ে রয়েছে বলে গুন্ডাটা নাক বরাবর ঘুষি মারতে থাকে। লাকির থামার নাম নেই। গুন্ডাটার সাথীরা ওকে থামানোর জন্য ধরতে গেলে ও তাদেরও পটানো শুরু করে। এখানে মারামারি করছে লাকি, সাকিব, নীল আর পিটার, যেন মুভি দেখতে এসেছে। তখনই একজন লাকিকে একটা ঘুষি মারে। লাকির ঠোঁট সামান্য কেটে যায়। সাকিব অমনি ছুটে আসে। কিরে, তুই কি করলি? আমি কি করলাম? তুই আমার বন্ধুর গায়ে হাত দিছিস, তোর হাত আজকে আমি ভেঙেই দেব। বলেই শালাকে পিটাতে থাকে সাকিব। মারামারি যখন শেষ পর্যায়ে তখন গুন্ডাদের মধ্যে একটা গুন্ডা কাকে যেন ফোন দেয়। অমনি ভেতর থেকে কয়েকটা গুন্ডা হাতে ভারী অস্ত্র সহ নেমে আসে এবং ওদের দিকে বন্দুক তাক করে ধরে। লাকি আর সাকিব সহ বাকিরা হাত উঁচু করে নেয়। ওদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। ভেতরে একটা চেয়ারে একটা মহিলা বসে আছে। উল্টো দিকে ঘুরে চুল দেখে বোঝা যাচ্ছে মহিলা, আর তার পাশে দুইটা মেয়েকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। লাকি বুঝতে পারে এদের মধ্যে কেউ পরি আর একজন সাইফুল আঙ্কেলের মেয়ে। কে তোমরা? এখানে কেন কেন এসেছো মোটে? লাকির মটকা আবার গরম হয়ে আসতে থাকে। ওদের কোনো সাড়া না পেয়ে মহিলাটি আবার বলে, কি হলো, কথা বলছো না কেন? কারণ ছাড়া তো আসিনি, কারণ তো আছে বলেই আমি এখানে এসেছি। কি কারণ? আপনার মেয়ের জামাই হতে এসেছি। এই ছেলে, তোকে এক্ষুনি গুলি করে মারবো। তুই জানিস না আমার মেয়ে নাই। তো এরা কারা? এদের আমি কিডন্যাপ করে এনেছি। লাকি কনফার্ম হয়ে গেছে যে এই মহিলাই হিয়া, তাই কানের কাছের ব্লুটুথটা অন করে নেয়। তো বললে এখন কি করবেন? আপনার মেয়ের বিয়ে দেবেন আমার সাথে? এই ছেলে, কে রে তুই? তোর জম। কি? ওই তোরা শুনছিস কি? ওরে এখানেই মেরে পুঁতে দে। গুন্ডারা লাকির কাছে আসতে থাকে। গায়ে হাত তো লাগা দম থাকলে। কয়েকজন লাকিকে মারতে আসলে ধূপ করে কারো মাটিতে পড়ার আওয়াজ হয়। সবাই দেখতে পায় যারা মারতে এসেছিল সবাই মাটিতে পড়ে আছে গুলি খেয়ে। সবাই লাকির দিকে তাকায়। লাকি ইশারায় জানায় যে সে কিছুই করেনি। এবার আরো কয়েকজন যায়, তাদের সেম অবস্থা। সবাই এবার ভয় পেতে শুরু করে। সাকিব, নীল, পিটার ও অবাক হয়ে তাকিয়ে আছে। এখন আর মাত্র কয়েকজন আছে। লাকি প্যান্টের ভাঁজে থাকা পিস্তলটা বের করে কয়েকটা গুলি চালায়। ব্যাস, সবাই শেষ। এখন কেবল হিয়া আছে। লাকি হিয়ার কাছে যেতেই হিয়া দূরে সরে যায় কিছুটা, ভয়ে কিছুটা আটকে। তোকে পরে দেখছি, আগে এই মেয়েদের বাঁধনটা খুলতে দে। বাঁধন খুলে দিতে লাকি দেখতে পায় পরীকে। পিচ্চিটা অনেক বড় হয়ে গেছে। ওর ঠোঁটের নিচের বড় তিলটা দেখে ওকে সহজেই চেনা যায়। কে আপনি বলুন তো, যে আমাদের এভাবে বাঁচালেন? ওয়েট। বলতেই হিয়ার দিকে এগোতে থাকলে হিয়া একটা পিস্তল বের করে গুলি চালায়। লাকি সরে যায়। গুলিটা সাকিবের হাতে লাগে। হাত ছুঁয়ে কোনো রকম বের হয়ে গেছে। গুলিটা পরীর লাগতো, কিন্তু সাকিব বাঁচিয়ে নেয় পরীকে। পিটার, আরো বল মাথা ঠান্ডা রাখতে। দেখ, মাথা ঠান্ডা রাখার ফল। বলেই হিয়ার দুই পায়ে দুইটা গুলি করে। খুব জানার শখ হয়েছে না আমি কে, তাই না? তাহলে শোন, আমি সেই ছেলে যাকে তোর জন্য এত বছর আপনজনদের কাছ থেকে দূরে থাকতে হয়েছে। আমি সেই ছেলে যে এতগুলো বছর নিজের বাবা মায়ের স্নেহ ছাড়া বেঁচে আছি। হ্যাঁ, আমি সাবির মির্জার একমাত্র ছেলে লাকি মির্জা। লাকি একের পর এক গুলি চালাতে থাকে হিয়ার শরীরে। তারপর মাটিতে বসে পড়ে লাকি। পেছনে কারো হাতে স্পর্শ পায়ে তাকিয়ে দেখে পরি কাঁদছে। আরে কাঁদছিস কেন পাগলি? এতগুলো বছর কই ছিলি? আমরা তো জানতাম তুই মারা গেছিস। জানিস কত কেঁদেছিলাম সেই দিন। আরে পাগলি, আমি চলে এসেছি না, আর কোথাও যাব না। তাই যেন হয়, কিন্তু তুই এতদিন কই ছিলি আর কিভাবে ছিলি? জানতে পারবি, কিন্তু তোকে একটা কথা দিতে হবে। কি কথা? সাইফুল আঙ্কেলের মেয়েকে উদ্দেশ্য করে লাকি বলে, এই যে মেয়ে, তুমিও এদিকে আসো। মেয়েটি এগিয়ে আসে। নাম কি? ওকে, সাফা আর পড়ি। শোনো, তোমরা কেউ আব্বু আর আম্মুকে বলবে না যে আমি বেঁচে আছি। সাইফুল আঙ্কেল জানে, তাই তার কথা বললাম না। কেন ভাইয়া?
বলছি যখন বলবি না। ঠিক আছে। আরে শালা, তোর ফ্যামিলির ড্রামা বন্ধ কর, আমার হাতে একটা ব্যবস্থা কর। ও সরি, আপনার ব্যাপারে একদম ভুলেই গেছিলাম। বলেই সাকিবের কাছে যায়, গিয়ে ওড়না ছিঁড়ে সাকিবের হাতে বেঁধে দেয়। আহ, শালা চেঁচাস কেন? তুই এত তাড়াতাড়ি মরবি না, তোকে মরতে হলে আগে আমাকে টপকাতে হবে। সবাই গিয়ে গাড়িতে বসে। লাকি স্নাইপারদের পেমেন্ট করে দিয়ে চলে আসে। লাকি গাড়ি চালিয়ে ঈশানী যে বাড়িতে আছে সেখানে নিয়ে আসে ওদের দুইজনকে, আর সাকিবকে হাসপাতালে পাঠিয়ে দেয়। সকালে বাড়িতে পাঠিয়ে দেবে, আর লাকিকে রেস্ট নিতে হবে। সকালে অফিস আছে, আর অফিসের চ্যাপ্টার এখনো বাকি আছে, কারণ হিয়ার ছেলে এখনো বেঁচে আছে। রাতে ঘুমিয়ে পড়েছিল, তাই পরি ও সাফা ঈশানীকে দেখেনি। লাকি সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে যায়। ঈশানী রাতে লাকিকে রুমে দেখেছিল, কিন্তু সকালে না দেখতে পেয়ে খুঁজতে খুঁজতে ছাদে চলে যায়। এই যে মিস্টার, কি করছেন? এই তো সকালের হাওয়া আর রোদ গায়ে মাখছি। এই নাও কফি। তুমি কফিটা দুর্দান্ত বানাও। ধন্যবাদ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? এই বাড়িতেই আছে। কোথায়? দেখতে পাবে তো। এখন যাও, আরো দুজনের জন্য নাস্তা বানাও। কেউ আসবে নাকি? তোমার কথার আগামাথা কিছুই বুঝতে পারতেছি না। যাও এখান থেকে, যেটা বলছি সেটা করো, সময় এলে ঠিকই বুঝতে পারবে। ঈশানী নাস্তা বানাচ্ছে রান্নাঘরে, আর লাকি পরি আর সাফাকে ওঠাচ্ছে। এই ওঠ। মা, আর একটু ঘুমাই না। আমি তোর মা না, তোর ভাই লাকি। ওঠ তাড়াতাড়ি। ও ভাইয়া তুই? সাথে বান্দরটাকেও জাগা। আচ্ছা। লাকি রুমে চলে আসে। সাকিব আর নীল হাসপাতাল থেকে চলে এসেছে। লাকি অফিস লুকে তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে, আর এদিকে ঈশানী টেবিল সাজিয়ে ফেলেছে। লাকি একটা চেয়ার টেনে বসে পড়ে। তখনই কলিং বেলের আওয়াজ পাওয়া যায়। ঈশানী গিয়ে খুলে দেয়। সাকিব আর নীল চলে এসেছে। আরে তোরা চলে এসেছিস, আয় বস, নাস্তা কর। সাকিব ভাই, তোমার হাতের ব্যান্ডেজ কেন? আরে তেমন কিছু না ভাবি, আঘাত পেয়েছিলাম তাই আর কি। একটু দেখে শুনে চলাফেরা করলেও তো পারো। আরে ভাবি, গেটেই দাঁড় করায় রাখবা না ভেতরেও আসতে দেবা? ও হ্যাঁ, আসো। আরে তাড়াতাড়ি বস, খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে তো। আমাকে কেউ ডাক পর্যন্ত দিল না। পরি আর সাফা এসে হাজির হয় সেখানে। কেন? আমি না ডাক দিলাম? কই, এই তো এসে পড়েছি। খেতে বস। লাকি, এই মেয়ে দুটো কে? ভাইয়া, এই মেয়েটা কে? লাকি চেয়ে দেখে ঈশানী আর পরি দুইজনেই লাকির দিকে চেয়ে আছে, যেন নজর দিয়ে ঘায়েল করবে এমন অবস্থা। আরে ঈশানী, ও আমার ছোট বোন পরি, আর পরি ও তোর ভাবি। কি কি? সরি পরি। আরে ইটস ওকে ভাবি। ভাইয়া, হ্যাঁ তুই বলিস নাই কেন যে তুই বিয়ে করেছিস? এই তো বললাম। আরে ভাই বাদ দে তো, ক্ষুধা লাগছে, খেতে দে। খা খা, তোকে খেতে মানা করেছে কে? লাকি খাওয়া শেষ, আর ওইদিকে পরীকে আর সাফাকে ঈশানী বেড়ে খাইয়ে দিচ্ছে। আহ, কি দৃশ্য! পরের দিন সকাল হতে লাকি অফিসে চলে গেল। অফিসে গিয়ে দেখে যে সবাই কাজ বাদ দিয়ে বসে আছে। লাকি তার এক কলিগকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সবাই নিশ্চুপ। লাকির আবার জিজ্ঞাসা করা একজন বলে, অফিসে সিইও স্যারের সাথে যাদের শত্রুতা ছিল তারা এসেছিল। বস, আসলে আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে সেগুলো কালকে ডেলিভারি দিতে হবে, কিন্তু ওরা আমাদের গোডাউনে তালা মেরে দিয়েছে। নাম কি ওই গুন্ডার? মাইকেল রাদাফ। লাকির কাজ করার মোডটাই নষ্ট হয়ে গেছে। হঠাৎ কে যেন বলে উঠল, এমনি হওয়ার কথা ছিল, বলেছিলাম ওরা যা বলে তা মেনে নিতে, কিন্তু আমাদের সিইও এর মেরুদণ্ডটাই বাঁকা। ছেলেটাকে হারিয়েছে, মেয়েকে কিডন্যাপ হতে দেখেছে, এখন বাকি আছে নিচে, সে গুলি খেয়ে হাসপাতালে পড়ে আছে, সেও হয়তো বা বাঁচবে না। লাকির আগে ফেটে পড়ছে, চোখ জোড়া লাল হয়ে গেছে,
হাতের রগগুলো সব ফুলে গেছে, কিন্তু না, লাকি এখানে কিছু বলবে না। লাকি শুধু ওই লোকগুলোকে চিনে রাখে। চুপ, একদম চুপ। শরম করে না? যাদেরটা খেয়ে পড়ে বেঁচে আছিস তাদের থালায় ছিদ্র করতে? কতদিন ধরে এই অফিসে কাজ করছিস? সাব্বির মির্জা তোদের মতো অমানুষদের জন্য ভেবে কি করবে, যারা নুন খেয়ে তার কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না? তুই একটা অফিসের লোককে নিয়ে ভাবছিস? এরকম আরও কয়েকশো অফিস আছে। সাব্বির মির্জা সবার কথা ভাবে। অন্যের সম্পদ আরেকজনকে দিয়ে দিতে বলাটা সহজ না। পারলে 2 টাকা কামাই করে গিয়ে তোর বাপকে দিয়ে আসিস। ওই লোকটি আর তার সাঙ্গপাঙ্গ খেপে গেছে। আরে কে রে তুই? তুই কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? কোনো হিসাব আছে? তোরে এই মুহূর্তে বরখাস্ত করলাম। হাসালি আমায়। তুই কে আমাকে বরখাস্ত করার? তুই জানিস আমি কে? না থাক, তোর জানার দরকার নেই। কালকেই না হয় তুই দেখিস আমি কে। আর বক্স পোটলা সব গুছিয়ে নে, আজকেই তোদের শেষ দিন। সব কয়টাকে লাকি চিনে রাখলো। লাকি কালকে যা করার একেবারে করবে, হয় এসপার নয় ওসপার, যা হয় দেখা যাবে। অফিস থেকে চলে আসে বাসায়, কাউকে দেখতে পায় না। ফোন দিলে ফোন বন্ধ। নিশান। ইয়েস বস। ইসানি, সাকিব, নীল, পরি, এরা সবাই কোথায়? আমার অ্যানালাইসিস বলছে এরা এখন শপিং মলে আছে। ও আচ্ছা, ওদের ওপরে নজর রাখো। কিছু অস্বাভাবিক ঘটলে আমাকে জানিও। ওকে বস। লাকি ঘুমিয়ে পড়ে। একটু পরে ঈশানীর ডাকে ঘুম ভাঙলো। এই চলে আসলা যে আজ, কিছু হয়েছে? না, পরি ওরা সবাই আসছে। আসছে, ওরা গল্প করতেছে। আচ্ছা। লাকি নিচে চলে এসে সাকিবকে ডাকে। বল। তুই একটু বাদে সাফা আর পরীকে দিয়ে আসিস। কেন, তুই যাবি না? তুই একটু বাদে সাফা আর পরীকে বাড়িতে দিয়ে আসিস। আচ্ছা। এখন কিছু কাজ আছে, সেগুলো সেরে নিতে হবে। তোরা ওদেরকে দিয়ে আয়। লাকি বেরিয়ে যায় বাসা থেকে। কাল সবাইকে জবাব দিতে হবে। কালই মাইকেল রাদাফের জীবনের ইতি টানবে লাকি মির্জা। প্রয়োজনীয় সব ব্যবস্থা করে লাকি চলে আসে বাড়িতে। বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। এতক্ষণ কোথায় ছিলে? কিছু কাজ ছিল আমার, তাই একটু লেট হয়ে গেল। তাহলে সব ব্যবস্থা করা হয়ে গেছে? কিসের? কালকের জন্য। খাবার খেয়েছো? মানে ডিনার করেছো? না, তোমাকে ছাড়া আবার কবে খাই? ওরে আমার পাখিটা, চলো একসাথে খাবো। হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। সাকিব আর নীল কোথায়? ওদেরকে দেখছি না যে। ওরা একটু আগেই এসেছে, বললো যে খেয়ে এসেছে। ও আচ্ছা। লাকি হাত মুখ ধুয়ে এসে খেতে বসে। খেয়ে ধেয়ে রুমে চলে যায়। আজকে একটা জিনিস নোটিস করলাম। কি? সাকিব আর পরি ও নীল আর সাফার মধ্যে কিছু একটা চলছে। ও মা, তাই নাকি? কিন্তু সালারা এখনো আমাকে কিছু বলেনি কেন? বন্ধুত্ব নষ্ট হবে ভেবে। আমাকে দেখে কি তোমার বাংলা সিরিয়ালের ভিলেনদের মতো লাগে, না স্টার জলসা আর জি বাংলার কুটনি শাশুড়ি আর দজ্জাল ভাইয়ের মতো মনে হয়? না, এগুলোর মধ্যে একটাও না, কিন্তু তোমাকে কিছুটা গুন্ডা গুন্ডা লাগে। কি? তাহলে একটু গুন্ডামি করি, আজ তোমাকে কে বাঁচাবে? যা শয়তান, তুই আমার দেহ পাবি, মন পাবি না। দেহই তো দরকার, মন দিয়ে কি মন পুরা নাটক বানাবো নাকি? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আজ কেউ আসবে না তোমাকে বাঁচাতে সুন্দরী। লাকি, বাঁচাও আমাকে, বাঁচাও। এই তো চলে এসেছি। কোথায় গুন্ডাটা? ঈশানী আর লাকি হো হো করে হাসতে থাকে। তোমাকে স্টার জলসায় চান্স করে দেবো। আচ্ছা দিও, কিন্তু সাকিব আর নীলের সাথে কথা বলতে হবে পরি ও সাফার ব্যাপার নিয়ে। ওকে, কালকে বলো। তারপর ইতিহাস। সকালে মির্জা গ্রুপের সামনে সাব্বির মির্জা সহ সাইফুল আহমেদ সহ সবাই উপস্থিত। রাদাব, তোমার সমস্যা কি? তুমি গোডাউনে তালা ঝুলিয়েছ কেন? স্বপ্ন দেখা বাদ দাও। বামন হয়ে চাঁদে হাত দেওয়ার স্বপ্ন দেখা বাদ দাও। তুমি কোনোদিন এই কোম্পানির মালিকানা পাবে না। মামার বাড়ির আবদার নাকি? পরি রেগে ঠাস ঠাস করে চড় মেরে বলে,
তোর স্বপ্ন দেখা বার করছি, দাঁড়া। বলেই সাব্বির মির্জার হুইল চেয়ার ধরে একটা ধাক্কা দেয়। সাইফুল আহমেদ ধরে নেয় আর রাদাফ ওর চেলাদের বলে, একটু অপেক্ষা কর, তোর বাপ আসছে, তাহলে ওটাকে তাকিয়ে দেখ। গেট দিয়ে কয়েকটা গাড়ি ঢুকলো, সব কয়টা খুব দামি গাড়ি। সবাই তাকিয়ে আছে কে আসলো এটা দেখার জন্য। সাব্বির মির্জা ভাবছে কে এলো, আর মাইকেল রাদাফ ভাবছে তার কোন বাপ আবার এলো। গাড়িগুলো 3টে সিরিয়ালে দাঁড়ালো। পেছনের গাড়ি থেকে 5 জন গার্ড বেরোলো, সবার হাতে রাইফেল। তাদের সবার পরনে কালো স্যুট আর কালো প্যান্ট, আর কালো শার্ট, কালো সানগ্লাস। তাদের মধ্যে 4 জন সামনে এসে দাঁড়ালো, আর একজন গাড়ির দরজা খুলে দিল। মাঝখানের গাড়িটা থেকেও 5 জন বেরোলো, তাদেরও সেম লুক আর রাইফেল হাতে। তারাও গাড়িগুলোর সামনে এসে দাঁড়ালো। 8 জন এমনভাবে দাঁড়ালো যেন মাঝখানে একজন দাঁড়াতে পারে। গাড়ির কাছে এখন একজন দাঁড়িয়ে আছে, আর একজন গাড়ির ডিকি থেকে একটা ফোল্ডেবল চেয়ার বের করে এনে সামনে রাখলো ওই ফাঁকা জায়গায়। সবাই অনেক উৎসুক হয়ে আছে গাড়ির ভেতরে কে আছে সেটা দেখার জন্য। সাব্বির মির্জা ভাবছে এত স্টাইল, এমনভাবে কে আসতে পারে। গাড়ির দরজার কাছে দাঁড়িয়ে থাকা গার্ডটা গাড়ির দরজা খুলে একটা ছাতা ধরলো। গাড়ি থেকে একটি পা বেরিয়ে আসলো। হ্যাঁ, এটা সবার প্রিয় রকস্টার খ্যাত লাকি। লাকির ব্যাপারে আর কি বলবো, নীল কোট পরনে, তার ভেতর সাদা শার্ট, নীল চামড়ার লোফার আর লাল সানগ্লাস, চুলগুলো হাইলাইট করা। ওপাশ থেকে লাকির সাথে ম্যাচিং করে স্যুট ও অফিস প্যান্ট ও হাই হিল পরা ঈশানী বেরিয়ে আসে, চোখে নীল সানগ্লাস। তার পেছন থেকে সাকিব ও নীল, পরনে স্টাইলিশ হোয়াইট কোট আর নীলের পরনে ইয়েলো কোট। সবার দিকে তাকিয়ে আছে অফিসের হাজার হাজার স্টাফ ও লেবাররা, সাথে মাইকেল রাদাফও, সেই সাথে সাব্বির মির্জা সহ ফুল ফ্যামিলি। পরিয়ার সাফা সিটি মারে, জিও ভাইয়া, জিও ভাবি, क्या बात है। একেবারে সব কটা যেন এক একটা সুপারস্টার। লাকি চেয়ারে এসে বসে, ঈশানী লাকির পাশে দাঁড়ায়, আর সাকিব আর নীল গাড়ির সাথে হেলান দিয়ে স্টাইলিশ ভাব নিয়ে দাঁড়ায়। তোর কি মনে হয়? গার্ডসরা গুলি চালাতে থাকে, রাদাফও গুলি থেকে বাঁচতে লাফাতে থাকে। গার্ডসরা থেমে যায়, রাদাফ ভয় পেয়ে যায়। লাকি 2 হাত উঁচু করে ধরে, ঈশানী কোটটা খুলে নেয়। লাকি গিয়ে রাদাফকে একটা লাথি মারে, রাদাফ জায়গায় দাঁড়িয়ে থাকে। লাকি বিস্ময় ভরা চোখে রাদাফের দিকে তাকায়। রাদাফ লাকিকে একটা লাথি মারে, লাকি ছিটকে দূরে সরে যায়। রাদাফ ওর শার্টটা টান দিয়ে খুলে ফেলে। রাদাফের দানবের মতো বডি বেরিয়ে আসে। রাদাফের বডি আর লাকির বডি এক না। লাকিকে তুলে একের পর এক ঘুষি মারতে থাকে। রাদাফের ঘুষি খেয়ে ঠোঁট কেটে গেছে লাকির। সাকিব মুচকি হাসে। লাকি রাদাফকে একটা ঘুষি মারে মুখে, রাদাফের ঠোঁট কেটে যায়। রাদাফ জেদের বসে লাকিকে কয়েকটা ঘুষি মারে। লাকি কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। লাকি নিজের শার্ট খুলে নেয়। লাকি 6 প্যাক বেরিয়ে আসে। লাকি এতক্ষণ ঠিকঠাক ভাবে লড়ে যাচ্ছে, কিন্তু হঠাৎই রাদাফ লাকির চোখে কি যেন ছিটিয়ে দেয়। লাকি চোখে কিছু দেখতে পাচ্ছে না। রাদাফ এই সুযোগে লাকিকে পেছন থেকে মারতে থাকে। লাকি কিছু দেখতে না পাওয়ায় কিছু করতে পারছে না। সালা, তুই তো ধোঁকাবাজ। রাদাফ ওর গার্ডসদের ইশারা করে সবাইকে ঘিরে ধরতে এবং লাকির মাথায় পিস্তল ঠেকিয়ে ধরে, যাতে লাকির গার্ডসরা কিছু করতে না পারে। শালা সব সময় সবার সাথে ভালো মানুষই দেখাতে হয় না। ওকে তো আমি বলে মন খারাপ করে রাদাফ, আবার হো হো করে হেসে ওঠে, কারণ সবাই রাদাফের শত্রু। শালা তার কাটা। লাকি, ডোন্ট ওয়ারি। ছায়া, এটা আমাদের ছেলে নাকি? আমি জানতাম আমার ছেলের কিছু হতে পারে না। সাকিব আর নীল ছোটাছুটি করছে লাকিকে বাঁচানোর জন্য। শালা ছাড় আমাকে, দেখ তোর কি অবস্থা করি। তোর থেকে তো হিজড়াও ভালো। গার্ডসের সবার ফোনে একটি মেসেজ আসে। সবাই পিস্তল নামিয়ে দেয়। সরি, আমরা ফায়ার করতে পারবো না। আমাদের ফ্যামিলি এখন লাকির জিম্মায়। আমরা জানি না, আমাদের কাছে আমাদের ফ্যামিলি বড়, টাকা নয়। ব্রেন গেম। তুই শক্তি খাটালি, আমি ব্রেন খাটালাম।
একটা কথা সবসময় মনে রাখিস, সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ব্রেন। সাবাস শালা। আমাদের देखते ছেলে होगा ना ছেলেটা তোমাকেও ছাড়িয়ে গেছে। बाप का बेटा सिपाही का घोड़ा कुछ नहीं तो थोड़ा थोड़ा। ভাইয়া তো কালকে আমাকে বাঁচিয়েছে ওই ডাইনির কাছ থেকে। হ্যাঁ, তোর মাকে মেরেছি, তোর মতো অমানুষের জন্মদাতা পিতাকেও হাতের কাছে পেলে গুলি দিয়ে সালাম জানাতাম। বলে সবাই চলে যায়। লাকি দাঁড়িয়ে যায়। গার্ডস, রাদাফের মুখ সেলাই করে দাও। গার্ডরা ওর পায়ে কয়েকটা গুলি করে, ও মাটিতে শুয়ে পড়ে। ওর সবকটা চেলাপোলাকে বেঁধে ফেলো গার্ডস। গার্ডসরা সব কয়টাকে বেঁধে মাটিতে শুয়ে দেয়। লাকি গার্ডসকে ইশারা করে একটা পিস্তল দিতে গার্ড একটা পিস্তল লাকির দিকে এগিয়ে দেয়। পিস্তল নিয়ে রাদাফের মাথা ঠেকায়। কিরে, কি করবি জানি? দম থাকলে কর। মেয়ে, কর না, তোর সামনেই তো আছি। বলেই সাকিব রাদাফের হাত মাটির সাথে জুতা দিয়ে চাপ দেয়। রাদাফ উঠে দাঁড়ায়, দৌড় দিতে নিয়েও দৌড় দেয় না। পায়ের জুতার ভাঁজে রাখা পিস্তল বের করে নিলে নীল হেডশট দেয় রাদাফকে। মেরে দিলি? মানে আর কি, আমি তোর বোন পরীকে পছন্দ করি। আমার কোনো আপত্তি নেই, কিন্তু যাদের মেয়ে তাদের পারমিশনে তো নেওয়া লাগে। ও হ্যাঁ, সেও অবশ্যই। ওরা দুইজন ওদের শ্বশুর বাবাজির সামনে দাঁড়ায়। কিছু বলবে তোমরা? আমি বুঝতে পারছি ওরা কি বলবে। মানে আঙ্কেল, আসলে পানি পানি। পরিয়ার সাফা পানির বোতল এগিয়ে দেয় সাকিব আর নীলের দিকে। এই নাও পানি, আর খেয়ে ঝটপট বলে ফেলো কি বলবে। আসলে আঙ্কেল, আমি পরীকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই। সাকিব এবং নীল তাকিয়ে আছে দুইজনের উত্তরের আশায়। দুইজনের মুখ গম্ভীর হয়ে আছে। লাকি ইশারায় জিজ্ঞেস করছে কি হলো, কি বলছে। সাকিব আর নীল না সূচক উত্তর জানায়। মুখের অবস্থা দেখার মতো, মনে হচ্ছে এখনই কেঁদে দিবে। সাব্বির, মির্জা ও সাইফুল হো হো করে হাসতে থাকে। সাকিব আর নীল বাচ্চাদের মতো বোঝার চেষ্টা করছে যে কি হচ্ছে। দোস্ত, আমি একেই আমার জামাই বানাবো। হ্যাঁ, আমিও একেই আমার জামাই বানাবো। দেখো, ছেলেটার অনেক সৎ সাহস আছে। সাকিব আর নীলের চেহারায় হাসির রেখা ফুটে ওঠে, যেন ছোট বাচ্চাদের নতুন খেলনা কিনে দেওয়া হয়েছে। বাবা, আমিও বিয়ে করব, আমার জন্য পাত্রী দেখো। হ্যাঁ, নিশ্চয়ই। লাকির কান টেনে ঈশানী বলে, তাহলে আমার কি হবে? মা, তোমাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার একমাত্র পুত্রবধূ। বলেই ঈশানী সব গুরুজনকে প্রণাম করে। সাব্বির, মির্জা ইশারায় লাকিকে জিজ্ঞেস করে। লাকি বাচ্চাদের মতো কান ডলতে ডলতে হ্যাঁ বলে। আমার বৌমা তো দেখতে খুব মিষ্টি। খালি মিষ্টি না, স্পাইসিও। লাকি। ওরা দুইজন পরি ও সাফাকে ও দুইটা মার্সিডিজ নিয়ে চলে যায়। তাহলে তো বিয়ের দিন তারিখ ঠিক করতে হয়। বাবা। বাবা, আমি যে শুনেছিলাম তুই মারা গেছিস। লাকি তখন সবটা খুলে বলে। তুই তাহলে সাইবার কিং রকস্টার? বলতে পারো, কিন্তু তোমাদের কাছে তোমাদের ছেলে লাকির চাইতে বেশি কিছু না। আয় বাবা, বুকে আয়। ছেলেকে পেয়ে মেয়েকে ভুলে গেলে? মা, তুইও আয়। ফেব্রুয়ারি মাসে 13 তারিখে সাকিব ও নীলের বিয়ে পরি ও সাফার সাথে। আপনারা সবাই আসবেন, দাওয়াত রইল। আর দোয়া করবেন যেন সবটাই ভেবে হাসি খুশি থাকে। আর মনে রাখবেন, আপনি যত বড়ই হন না কেন, আপনার বাবা মায়ের কাছে চিরকাল ছোটটিই থাকবেন। আর কখনো নিজের মেধা বা সম্পদ নিয়ে অহংকার করবেন না। পিউ সঞ্জয় লাভ স্টোরি ফ্লিংস হার্টবিট চ্যানেলের এই গল্পটা তোমাদের কেমন লাগলো? আর হ্যাঁ, যারা নতুন আছে তারা অবশ্যই পিউ সঞ্জয় লাভ স্টোরি ফ্লিংস হার্টবিট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সাথে কমেন্ট বক্সে জানাতে ভুলো না যে গল্পটা তোমাদের কেমন লাগলো। যার কমেন্ট সব থেকে বেশি ভালো লাগবে তার কমেন্ট অবশ্যই আমরা পরবর্তী গল্পে তুলে ধরবো নাম সহ। তো ফিরছি পরবর্তী গল্প নিয়ে।